থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যে যারা অংশগ্রহণ করেছেন, কিছু নতুন লোক আছেন, এই জন্য বরাবরই পরিচয় দিতে হয়। আমি মোহাম্মদ সাদাত হোসেন, ক্রাউন ডিরেক্টর ভেস্টিজ। আপনাদের মতোই একজন উদ্যোক্তা, আপনাদের মতোই শূন্য হাতে ভেস্টিজে শুরু করেছি। সো আজকে নতুন পুরাতন যারা আছেন, আজকের আলোচনাটা খুবই ইন্টারেস্টিং হবে। তবে আমার আলোচনায় আপনি কি বলে, আপনাকে খুশি করার জন্য কোনো আলোচনা করব না। দেখেন, প্রফেশনাল ট্রেইনার যারা, তাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য আছে। প্রফেশনাল ট্রেইনাররা তারা আপনাকে খুশি করার জন্য, আপনাকে হ্যাপি রাখার জন্য কথা বলবে। আর আমি প্রফেশনাল ট্রেইনার না, আমি যেহেতু আপনাদের আপলাইন, আমি আপনাদের দোষ ত্রুটিগুলা নিয়ে কথা বলবো। কারণ আপনাদের খুশি করার জন্য কি কথা বলবো না, যে আসলাম প্রফেশনালি কথা বললাম, 2 ঘন্টা আলোচনা করে শেষ করে দিলাম। এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে টিমের ভুল ত্রুটিগুলো আমার আলোচনার মধ্যে ফুটাই ওঠা। ভুল ত্রুটিগুলা যে কিভাবে রিকভারি করা যায়, কাজটা কিভাবে করা যায়, সেই বিষয়গুলো নিয়ে। এই জন্য বললাম যে অনেক আলোচকদের আলোচনায় আপনি অনেক হ্যাপি হবেন, খুশি হবেন, কারণ আপনার ভুলগুলা নিয়ে সে আলোচনা করবেন, রাইট? আর আমি কেন আপনার হিসাবে করব, কারণ এই ভুলগুলা শুধরাইলে আপনার বিজনেস ভালো হইলে আলটিমেটলি আমারও হবে। সো নতুন পুরাতন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনা। সো এই প্রোগ্রামটা কিন্তু ওয়ার্ল্ডউইন গ্রুপ ডিজিটাল টিমের আয়োজনে করা। সো যেহেতু আমি প্রায় 10 দিন না, প্রায় 15 দিন, প্রায় 10 তারিখ থেকে এখন আপনার 25 তারিখ পর্যন্ত ডিজিটালি তেমন কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করিনি। তো সে কারণে সবার জন্যই ওপেন রাখছি প্রোগ্রামটা। আমার কাছে মনে হচ্ছে অনেকেই অনেকটা জিমাই গেছে, কারণ এখন পর্যন্ত 100 কি হয় নাই, অংশগ্রহণ করে নাই। বাট এই ধরনের মিটিং এ কিন্তু মানে শুরুতেই 150 প্লাস হয়ে যাওয়ার কথা। তো সমস্যা নাই, আবার শুরু করেছি আপনাদের সকলের দোয়া আশীর্বাদে। অনেকে মেসেজও লেখছেন, চ্যাটিং ও লেখছে, আবার অনেকে ফোন দিছে যে আমার ছেলের কি অবস্থা। আলহামদুলিল্লাহ এখন বাসায় আছে, চিন্তামুক্ত, ভালো আছে। বাট অনেক এখনো শারীরিকভাবে অনেক অসুস্থ। ইনশাল্লাহ আপনাদের সকলের দয়া খুব অতি দ্রুতই কি সেরে উঠবে, আস্তে আস্তে শক্তি ফিরে পাবে। তো আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর এটা বিশাল একটা বিউটি, রাইট? আমি কাউকে রক্ত দেওয়ার কথা বলি নাই, বাট যখন বলছে সবাই, অনেক যখন জানতে পারছে যে ডেঙ্গু হয়েছে, তো অনেকেই আমাকে ফোন দিছে, বিশেষ করে ঢাকার আশেপাশে যারা আছে, এবং কি আফজাল ভাই পর্যন্ত ফোন দিছে। আফজাল ভাই ফোন দিয়েছে, এই সাদাত ভাই আমার বি পজিটিভ, আমার ছেলের বি পজিটিভ, কখন লাগবে আপনি বলবেন, আমি গাড়িটা আনতে চলে আসবো, রাইট? এরকম আরো অনেক বড় বড় ট্রেনার, অনেক অন্যান্য কোম্পানির লিডাররাও কি মানে যখনই শুনছে ডেঙ্গু, যে ডেঙ্গু রোগীর খারাপ অবস্থা হলে ব্লাড লাগে, ভাই ব্লাডের পজিটিভ কি নিয়ে আসবো। তার মানে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা পেশা, এমন একটা বিজনেস, আপনি যখন সাকসেস হবেন, আপনি অসুস্থ হইলে অনেক মানুষ হাসপাতালের বাইরে সিরিয়াল ধরবে। আপনি জানেন, এই যে শত শত লোক ফেসবুকের মাধ্যমে কি বলে ভালোবাসা প্রকাশ করা, দোয়া করা, তারা কেউ আমার আত্মীয় না, তারা কেউ আমার ব্লাড কানেকশন না, অনেককে আমি চিনিও না, অনেককে আমি চিনিও না, অন্য কোম্পানিতে কাজ করে, অন্য দেশে আছে। কিন্তু এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বন্ধন, ডিরেক্ট সেলিং এর বন্ধন। আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং করি, রাইট? জানেন, 2000 আমি তো আগে থেকেই নেটওয়ার্ক মার্কেটিং এ, 2011 সালের শেষের দিকে আমার মা মারা যায়। ওই মা মারা যায় যখন, আমাদের অনেক সময় কাঙ্গালি ভোজ করা হয়, রাইট? যেটাকে বলা হয়, প্রায় 1200 লোকের আয়োজন ছিল। আপনি জানেন এ টু জেড কাজ আমার নেটওয়ার্কের টিমের লোকেরা করছে। মানে 1200 লোকের আয়োজন ছিল, বাজার থেকে শুরু করে, ওই মেহমানদারি থেকে শুরু করে যত অ্যাক্টিভিটিস আছে, আমার ওই সময়কার নেটওয়ার্ক লিডার যারা ছিল, সকল দায়িত্ব তারা নিছে। আমার কোনো আত্মীয় স্বজন কি করা লাগে নাই, বিভিন্ন জায়গা থেকে। যেটা 2011 সালের কথা। তো আমি বলবো যে বন্ধু, শুধু টাকার জন্য নেটওয়ার্ক মার্কেটিং না, শুধু পয়সার জন্য নেটওয়ার্ক মার্কেটিং না। এখানে এমন একটা বন্ধন তৈরি হয় মানুষের সাথে, যেটা আপনার ব্লাডের বন্ধনের চাইতো কি। ব্লাডের লোকেরা অনেক সময় খোঁজ খবর নেয় না, ভাই ব্রাদারও অনেক সময় খোঁজ খবর নেয় না। আপনি দেখেন, আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাই আমাকে ফোন দেয়নি, সবাই জেনেও খোঁজ খবর নেয়নি। কিন্তু আমার এই কলিজার টুকরা যারা আছে, প্রত্যেকে যার কান পর্যন্ত গেছে, তারা আমাকে মেসেজ করছে, ফেসবুকে নক করছে কোনো না কোনো ভাবে। তো আলোচনাটা কেন বললাম, যে আপনাকে এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং করা প্রয়োজন। আপনার বিপদে হাজারো বন্ধু খুঁজে পাবেন, কোনো টাকা পয়সা লাগবে না, আপনার কাছে ছুটে আসবে, রাইট?
তা আমি নিজে সবসময় প্রাউড ফিল করি আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আছি। সো আজকের আমাদের আলোচনা যেটা হচ্ছে যে মানুষ কেন ব্যর্থ হয়, কি করলে সফল হবে, সেই সাথে একটা বিষয় যোগ করে দেই, সেটা হলো কি যে নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষ কেন ব্যর্থ হয়, যেহেতু আমরা এই পেশাতেই আছি। সো আমাদের 100+ ক্রস করে ফেলছে অলরেডি। ট্রেনিং করাইবা? আমার যে আলোচনা যে সবাইকে একটা প্রশ্ন যে মানুষ কেন ব্যর্থ হয়, মানুষ কেন ব্যর্থ হয়, কি করলে সফল হওয়া যায়, কি করলে সফল হওয়া যায়। আমি যদি আপনাদের মধ্যে দু একজনের কাছ থেকে নিয়ে আলোচনা নিয়ে আমি সূচনা করি, দু একজনের হাত উঠান যে বলবেন যে কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ ব্যর্থ হই, একবারে 30 সেকেন্ডে কথা বলবেন কেন ব্যর্থ হই, কেন সফল হই। আচ্ছা, আমি ডিজিটাল হ্যান্ড রাইজ করছে কে? হ্যাঁ, সালাম ভাই। 30 সেকেন্ডে বলতে হবে। ওকে ওকে স্যার, নেটওয়ার্ক মার্কেটিং এ ব্যর্থ হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে যেটা মূল কারণ সেটা হচ্ছে আমরা সঠিক কোম্পানি যাচাই বাছাই করতে পারি না। যদিও সঠিক কোম্পানি যাচাই করতে পারি, আমরা কোম্পানিতে একটা যে সফল হওয়ার জন্য যতটুকু সময় লেগে থাকা দরকার ততটুকু সময় লেগে থাকি না। মাঝরাতে মানে মাঝ রাস্তায় দেখা যাচ্ছে যে আমরা কোম্পানি ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের কোম্পানিতে চলে যাই, যেটা আচ্ছা, একটা মূল ওকে, কারণ। কি করলে সফল হয়? স্যার, সফল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একটা ভালো মানের সঠিক কোম্পানি যাচাই করতে হবে, এবং কি কোম্পানির যে দিক নির্দেশনা গুলো আছে সেই দিক নির্দেশনা মোতাবেক কাজ করে কমপক্ষে 3 বছরের উপরে সময় দিয়ে লেগে থাকতে হবে, থ্যাংক তাহলে ইউ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এবার যাই শামসুল আলম ভাই, একবারে সংক্ষিপ্ত, অল্প কথায় আমরা বেশি জি, বুঝে দেব। আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং। ওয়ালাইকুম সালাম। জি স্যার, ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে স্যার আমরা আমাদের দেশে যে নেটওয়ার্কিং বিজনেস গুলা এর আগে পরে হয়ে গেছে এগুলো একটু দুর্নাম রটাইছে। আর পাশাপাশি আমরা যে কোনো একটা কোম্পানিতে ঢুকলে কিন্তু এই কোম্পানি সম্পর্কে ডিটেলস আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না, আমরা ট্রেনিং এ মনোযোগী হই না। যদি ট্রেনিং এ মনোযোগী হয় তাহলে খারাপ কিছুকেও আমরা ভালো করার সুযোগ থাকে, যেটা থ্যাংক আমরা ইউ। এখন ফল পাচ্ছি। আমরা মিটিং এ আছি, আমরা দেখতেছি যে আগে আমাকে বুঝতে হবে যে আমি কিসে আসলাম, আমি কি করতে চাই, এখানে কোম্পানির কাজ কি, আমার করণীয় কি, কোম্পানির প্রোফাইল, সমস্ত কিছু জানলে স্যার কাজ করা ইজি হয়ে যায়। আর থ্যাংক আমরা ইউ এটা সো বুঝি মাচ। না বিধায় আমরা ব্যর্থ। বুঝতে জি, পারছি, আইডিয়া পাইছি। আচ্ছা, এখানে আমিনুল ইসলাম ভাই হাত উঠাইছিলেন। আমিনুল ভাই, জি। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি তো এখন রাস্তায় আছি, বাসায় আচ্ছা যাই আচ্ছা পৌঁছি নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, স্যার, রাস্তায় আসলে আপনাকে ফলো যদি না করা হয় তাইলে ব্যর্থ হয় স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি। আহ, ঠিক জায়গা মতো পৌঁছেন এবং মিটিংটা কন্টিনিউ করেন। হ্যাঁ, মিতান চাকমা 30 সেকেন্ডে বলবা। আর এখানে আমি শুধু একটা পয়েন্টই বলবো, কোম্পানি সঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে, প্রশিক্ষণ ঠিক আছে। এখানে সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা আমি ফিল করি সেটা হচ্ছে প্রপার গাইডলাইনের অভাবে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং থেকে কিন্তু অনেক মানুষ ড্রপ আউট হয়। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, ঠিক আছে, রিমু আক্তার। গুড মর্নিং স্যার। হ্যাঁ, স্যার, ব্যর্থ হওয়ার প্রথম কারণ একটাই বলবো, সেটা হলো অল্প শিখেই বুঝদাতা হয়ে যাই। মানে পুরোপুরি না জানলেই, না বুঝেই, অল্প একটু জানবেন, একটু শুনবেই তাতে বুঝদাতা হয়ে যায়। এই জন্য ব্যর্থ হওয়ার মূল কারণ। আর সফল হওয়ার মূল কারণ সম্পূর্ণ জিনিসটা জানে বুঝে দেন সে অনুযায়ী মোতাবেক গোল সেট করে কাজ করে যায়। গুড গুড, থ্যাংক ইউ, এবং তার থ্যাংক ইউ, আইডিয়া পেয়ে গেছি। দিলীপ কুমার, দিলীপ কুমার 30 সেকেন্ড। দিলীপ কুমার, আচ্ছা, ও আনমিউট করতে পারতেছে, মনে হয় কোনো সমস্যা আছে। অন্তর্পাল, অন্তর্পাল তোমাকে দিয়ে শেষ। বস, নেটওয়ার্ক মার্কেটিং এ যে ব্যর্থ হয়, আমি যদি একটা পয়েন্ট বলি জাস্ট, যে আমরা হচ্ছে তাড়াতাড়ি আসতে হুটহাট করে কিছু খোঁজা শুরু করি, কিন্তু আমরা এটা বুঝি না যে 3 মাসে তো কিছু বোঝা যায় না। যে আমি যদি ক্লিয়ারলি বলি পেটে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, 3 মাসে তো বোঝা যায় না, বাট আমরা 3 দিনে বুঝে যাই যে আমার ইনকাম মার্কেটিং লাগবে। আচ্ছা আচ্ছা, আমাদের নতুন আরেকজন ডিস্ট্রিবিউটর সে কমেন্টস করছে, সে কিছু বলতে চায়। হ্যাঁ, আকাশ, আনমিউট করো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, 30 সেকেন্ড সময়। জি স্যার, আমাদের মানে নেটওয়ার্ক মার্কেটিং এ ফেল মারার মোস্ট অফ দ্য রিজন আছে। এর মধ্যে একটা রিজন হলো আমাদের সমাজে কিছু মানে আজাইরা লোক থাকে না, মানে ডিমোটিভেট কথা বলে, এরপর আমরা এখান থেকে সরে যাই। গুড গুড, থ্যাংক ইউ।
আচ্ছা, আমি মূল আলোচনায় চলে যাই। আসলে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব অনেকগুলো বিষয় উঠে আসছে, কারণ নেটওয়ার্ক মার্কেটিং কেন করতে হয়, কেন সফল হওয়া যায়। তবে অনেকগুলো বিষয় কমন পড়বে আপনাদের। আমি আবারই বলবো, আপনাদের খুশি করার জন্য কথা বলবো না। আমাদের যে ভুলগুলো আছে আমি সেই ভুলগুলো নিয়ে আজকে কথা আলোচনা করব এবং সেগুলা থেকে বাঁচার উপায় শেয়ার করব। সো এই ভুলগুলোর মধ্যে আমি যদি প্রথমে আলোচনা করি যে ব্যর্থ হওয়ার একটা কারণ যদি বলি, দেখেন যারা যারা ব্যর্থ হয়, কারণ কাজ করতে গেলে ধাপে ধাপে আপনি ফেল আসবে, ফেল হবে, ব্যর্থ হবেন। ইনভাইট করছেন, গেছেন, ব্যর্থ। প্ল্যান দেখাইছেন, ইনভাইট গ্রহণ করছে, প্ল্যান দেখাইছেন, তারপরে কাজ করে না, তারপর প্রোডাক্ট পারচেজ করে না, এটা একটা ব্যর্থতা। প্রোডাক্ট পারচেজ করছে, এরপরে ট্রেনিং করে না, এই জায়গায় আবার আবার ব্যর্থতা হয়ে যাচ্ছেন। 50 জনকে জয়েন করাইছেন, 5 জন কাজ করে না, এই জায়গায় এক ব্যর্থতা। টিম হয়ে গেছে কিন্তু প্রোডাক্ট সেল করে না, কাউকে ইনভাইট করে না, এই জায়গায় ব্যর্থতা। তার মানে ফেলুয়ার পিপল কি করে, এই ব্যর্থতা গুলাকে তার কাঁধে চাপায়, অনেক ওজন করে। কি করে? মানে একবারে বোঝা হইয়া যায়। ওরে বাবা, ঘাড় লাড়তে পারতেছি না, আর পারছি না, 6 মাস 1 বছর হয়েছে জয়েন করাই ফেললাম, প্রোডাক্ট পারচেজ করলাম, এটা করলাম, সেটা করলাম, ইনভাইট করলাম, ক্লোজিং দিলাম, ফলো আপ দিলাম, ওরে বাবা সব জায়গায় ব্যর্থতা। তার মানে সকল দায় দায়িত্ব সে কাঁধে নিয়ে কুইট করে। ওই যে পাড়া প্রতিবেশী বলে, ওরে এসব ব্যবসা করো না, এটা সেটা ডেস্টিনি হোক, অমুক তমুক। তার মানে এই সকল ব্যর্থতার চাপে সে শেষ। আর সাকসেসফুল পিপল কি করে, যারা সফল, তারা কি করে, তারা কি করে, এই ব্যর্থতাকে এক একটা ইট বানায়, এক একটা সিঁড়ি বানায়, এই সিঁড়ি বানাইয়া উপরের দিকে উঠতে থাকে। তার মানে সে কেন ব্যর্থ হয়েছে, ভুলটাকে খুঁজে বাইর করে এটাকে কারেকশন করে, ওই ব্যর্থতাকে পায়ের চিপে পিষে এক একটা সিঁড়ি ধাপে সে উপরে চলে যায়। দিস ইজ দ্য সাকসেসফুল পিপল। এখন আমার প্রশ্ন যে আপনি কি ব্যর্থতাকে নিজের গাড়ে চাপাইয়া ওজনের চাপে পড়ে মারা যাবেন, নাকি এই ব্যর্থতাকে সিঁড়ি বানাইয়া সামনের দিকে যাবেন? কি 1 নম্বর অপশনে যাবেন না 2 নম্বর দ্বিতীয় অপশনে যাবেন? হ্যালো, আমরা নিশ্চয়ই দ্বিতীয় অপশনে যাব। ব্যর্থতা আসবে। আরে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যর্থ ব্যক্তি হচ্ছে কে? বিল গেটস। এই কিছুদিন আগে ওর ওয়াইফের সাথে বিচ্ছেদ করছে, এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? হ্যাঁ, এই বৃদ্ধকালে ওয়াইফের সাথে কি হয়েছে? ডিভোর্স হয়েছে। হ্যাঁ, থেমে রয়েছে জীবন। কারণ ওই সফল ব্যক্তিরা এক একটা ব্যর্থতাকে সিঁড়ি বানাইছে, ইট বানাইছে, এক একটা ওই সিঁড়ির উপরে ভর করে তারা সাকসেসফুল হয়েছে। কি আমরা কি সফল হতে চাই? কি সফল হতে চাই তো? হ্যালো, সবাই কি ঠান্ডা হয়ে গেছেন নাকি 10-15 দিন গ্যাপ দেওয়াতে? যদি সাকসেস হতে চান, এই ব্যর্থতাকে পায়ের নিচে পিষতে হবে, যে কেন ব্যর্থ হয়েছে, কেন ব্যর্থতা আসলো, কোথায় ভুল ছিল, তুমি পায়ের নিচে আসো, ব্যর্থতা তোমাকে উপরে ভর করে আমি সফল হব, আমি সাকসেসফুল হব। ইয়েস, ইয়েস অর নো? চলুন সামনের দিকে যাই। তাইলে কি করতে হবে? দেখেন, সাকসেস হওয়ার জন্য প্রথমে গোল সেটিং, ভিশন, প্ল্যান, অ্যাকশন, তারপরে সাকসেস। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, দেখেন আমাদের যেই ভুলগুলোর মধ্যে আমরা নিজেকে বন্দি করে রাখি এবং একটা সময় এই বন্দিশালা থেকে আর বাইর হইতে পারি না, এই বন্দিশালা থেকে কি বাইর হইতে পারি না। এরকম কি কি ভুল আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা ভুল। আজকে 11টা ভুল এবং সেখান থেকে কিভাবে রিকভারি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমার আলোচনা। 11টা ভুল এবং সেইখান থেকে কি, আমি প্রথমেই বলছি আমি প্রফেশনাল ট্রেনার না, আমি বলতে বলতে বক্তা, আমি টিমে, আমি কি, আমি প্র্যাকটিক্যাল আমার টিমে বা আমাদের ভিতরে যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রফেশনাল ট্রেনার যারা, তারা শুধু ডেলিভারি দিয়ে যাবে, রাইট? এই জন্য আমার আলোচনা আপনাকে খুশি করার জন্য না, আপনার ভুলগুলা ধরিয়ে দেওয়ার জন্য। আমি কিছুদিন আগেও ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি যে বন্ধু সেই যে বন্ধুর ভুলগুলা ধরিয়ে দেয়। এবং আপনি যদি এরকম বন্ধু হয়ে থাকেন, আমাকে বন্ধু মনে করবেন, নাইলে মনে করবেন দূর স্যার শুধু বকা দেয়, রাইট? সো বিষয়গুলা মাথায় রাখতে হবে। অনেকেই বা থ্যাংক ইউ। আমি যদি বলি প্রথম ভুল, বিষয় ভিত্তিক জ্ঞানের অভাব। কিসের?
বিষয়ভিত্তিক জ্ঞানের অভাব। বিষয়ভিত্তিক জ্ঞান কি? যেমন আমার ছোট ছেলে আছে 5 বছরের, স্কুলে ভর্তি করাইতে পারি না এখনো। তার শিক্ষার জীবনটা কিভাবে স্টার্ট করতে হয়, এ বি সি ডি ই, ক খ গ ঘ উম, 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কি এভাবে এ থেকে জেড পর্যন্ত, ইয়েস অর নো, ইয়েস অর নো। তার মানে এই ছোট কাল থেকে আপনাকে বিষয়ভিত্তিক জ্ঞান। এখন আপনি যদি এই যে সরি নিচে 1 2 3 এর জায়গায় আবার এবিসিডি চলে আসছে, নিচে ছিল 1 2 3। আমি যেটা বলতে চাই, এই যে দেখেন, আপনি যদি এবিসিডি পড়ায় থাইমা যান, ক খ গ পড়াইলেন না, তাহলে লেখাপড়া বাঙালি হিসাবে পরিপূর্ণ হবে? আপনি 1 2 3 4 পড়াইলেন কিন্তু 1 2 3 4 কি করাইলেন না, তাকে বাংলা শিখাইলেন না, তাইলে পরিপূর্ণ হবে? নো। তার মানে কি, এই বিষয়গুলা এইভাবেই আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ যখন আসছেন না, এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং কে গৌতম বালি স্যার বলে এটা উপলব্ধির বিজনেস। এই বিজনেসটা করতে সহজ, বুঝতে কঠিন। করতে সহজ, বুঝতে কঠিন। আবার বলা হয় তারাই বুঝতে পারবে যারা বোকা হতে পারবে। হ্যালো, তারাই বুঝতে পারবে যারা কি হতে পারবে, বোকা হতে পারবে। কিন্তু আমরা তো এটা হইতে রাজি না। আমরা এটা কি হইতে রাজি না। আমি কেন বোকা হব? আমি টিচারি করি, আমি কলেজে মাস্টারি করি, আমি এমবিবিএস ডাক্তার, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি, আমি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করছি। এই যে শামসুল আলম ভাই ভাই যদি বলে ভাই আপনার চাইতে আমি বয়সে বড়, আমি কেন বোকা হব? না, নেটওয়ার্ক সিস্টেমটা বলা হয় এই ব্যবসাটা সহজ। এই ব্যবসাটা কি সহজ, কিন্তু বুঝাটা কঠিন। কিন্তু তারাই সহজে বুঝতে পারবে যারা বোকা সাজতে পারবে। তারা কি সাজতে পারবে? এখন আপনি যদি বোকা সাজতে না পারেন, তাইলে আপনার দ্বারা ব্যবসাটা সহজ হবে না, আপনার দ্বারা কঠিন হয়ে যাবে। আর আপনি যদি বোকা কেন বোকা, আমি এটা বলতেছি যে ওই যে কেউ বলছে না আপলাইনের গাইডলাইন মানতে হবে। একজন আপলাইনের কাছে, সিস্টেমের কাছে নিজেকে সাবমিশন করা, এটাকেই বলা হয় বোকা। যে আজকে থেকে এই বিজনেস সিস্টেম যা বলে সেইটা আমি অনুসরণ করব, আমার নিজের মতবাদ সিস্টেমের ভিতরে ঢুকাইবে না, এটাকেই বলে হয় কি বোকা। আর যে কি বলে না হামসে বড়া কন হে, সে কি বোকা। তার মানে তার জন্য ব্যবসাটা কঠিন হয়ে গেল, ওই বোকার জন্য সহজ হয়ে গেল। বোকার জন্য কি হয়ে গেল? বিজনেসটা সহজ হয়ে গেল। কারণ বোকায় কোনো টেনশন নেয় না। কিসের? আপলাইন যা বলে তা করব, আমার ব্রেন এত খাটানোর কি দরকার? সেটা বোকা। যে আপলাইন বলছে লিস্ট করো, করে ফেলছে। আপলাইন বলছে ইনভাইট করো, করে ফেলছে। রাইট? এখন আপনি বলেন লিস্ট কেন করব? হ্যাঁ 100 জন করছি, 500 জন কেন করব? করব না। কেন করবেন? আপনি ব্যাখ্যা ব্যাখ্যা ব্যাখ্যা। আর ওই বোকা লোকটা কি করে? হ্যাঁ আপলাইন বলছে করে ফেলছি, ইনভাইট করছে করে ফেলছি, প্ল্যান শো করে ফেলছি, ভুল হোক যাই হোক আপলাইন যা বলছে তাই করছে। তার মানে এই বোকা বিজয়ী। এই বোকা কি বিজয়ী। আর ওই চালাক লোকটা কি? আমি অনেক সময় এক্সাম্পল দিতে যাই বলি, অনেক সময় বাজারের মধ্যে বিভিন্ন মানুষ ছেলে পেলে মাইর খায় না, বাজারে সব মানুষ ধরে পিটায়, হয় কিনা এরকম ঘটনা? আচ্ছা কাকে পিটায় বলেন তো? যে গায়ের জোর দিতে পারে না, কথা বলতে পারে না, মাথা নিচু করে হাঁটে, এই লোককে পিটায় নাকি গারতেরা ছেলেটাকে পিটা খায়? হ্যাঁ, কে পিটা খায়? গারতেরা খায় নাকি ওই যে বোকাশোকা লোকটা মাইর খায়? দেখবেন বোকাশোকা লোক মাইর খায় না, বরং তো ওই গারতেরা যদি বোকারে থাপ্পড় দিতে চায় সবাই এটা ধরে ওই সহজ সরল মানুষের উপরে তুই হাত উঠাইলি কেন, পিটা তরে। কি ঠিক কিনা? তার মানে বোকা হইলে কি সুবিধা আছে? ব্যবসাটা, আমি আবারও বলি থিমটা বুঝতে হবে, ব্যবসাটা সহজ, বুঝাটা কঠিন। আর তারাই সহজ বুঝতে পারবে যারা বোকা হতে পারবে, তাদের জন্য ব্যবসাটা সহজ হয়ে যাবে। তার মানে তারা শিখতে পারবে, ব্যবসাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। চলুন আবার সামনের দিকে যাই। তার মানে 1 নম্বরে কি ছিল? বিষয় ভিত্তিক জ্ঞান অর্জন। বিষয় ভিত্তিক জ্ঞান অর্জন কি? আপনাকে স্টাডি করতে হবে। কি করতে হবে? স্টাডি করতে হবে। কি স্টাডি করবেন? দেখেন, প্রথমে হচ্ছে ভেস্টিজের বিজনেস অপরচুনিটি। অনেকে বলে স্যার সেমিনার আছে কিনা, সেমিনার আছে কিনা, সেমিনার আছে কিনা। আরে ভাই সেমিনার আছে মানে ইউটিউবে আছে তো, ইউটিউবে আছে। আপনি আমার সেমিনার দেখেন, হিরক স্যারের সেমিনার দেখেন, শঙ্কজিতের সেমিনার দেখেন, রানা মির্জার সেমিনার দেখেন, ডন ভাইয়ের সেমিনার দেখেন,
মানে বিজনেস অপরচুনিটি প্রোগ্রাম দেখেন, সেখান থেকে সকলগুলা মিশাইয়া 10টা সেমিনার দেখে আপনার কাছে যেটা ভালো লাগে সেইভাবে আপনি একটা ডিজাইন তৈরি করুন, সেইভাবে এই আলোচনাগুলা আপনি কি করুন। এখানে কপি করার বিজনেস, নিজে থেকে আবিষ্কার করার কিছু দরকার নাই। 10 জনেরটা কপি করে এক জায়গায় করবেন, ঘটনা ঘটে গেছে। তার মানে এরপরে কি করতে হবে, কেন বিজনেস বেস্টিসকে, কেন যেটা আমাদের ভিআইপি ট্রেনিং এর প্রথম পার্ট, কেন বেস্টিসকে ক্যারিয়ার হিসাবে নেবেন, এই ট্রেনিংটা বারবার করা। তারপরে কি, ব্যবসা শুরু করতে যে 7টি ভুল হয়, ওই যে 7 মিস্টেক অফ বিগিনার্স, যে ভুলটা হয় সেটা নিয়ে কি আলোচনা করা। তারপরে কি, 7 চ্যাম্পিয়ন হ্যাবিটস, ভিআইপি ট্রেনিং এর তৃতীয় অংশ 7 চ্যাম্পিয়ন হ্যাবিটস, সেটা নিয়ে কি, সেটা সম্পর্কে বিস্তর আলোচনা করা, যে এই 7টা হ্যাবিট কি, এই 7টা হ্যাবিট মুখস্থ করা, যেটা ভিআইপি ট্রেনিং এ আমাদেরকে মুখস্থ বলা হয়, রাইট। তারপরে কি, বেস্টিস প্রোডাক্ট ট্রেনিং। অনেকে বলে স্যার প্রোডাক্ট ট্রেনিং নাই, প্রোডাক্ট ট্রেনিং নাই। প্রোডাক্ট ট্রেনিং এর কি দরকার, ইউটিউবে ট্রেনিং এর অভাব আছে? খালি ফিজিক্যালি দেখতে হবে কেন? একটু দরজাটা বন্ধ করো। ফিজিক্যালি দেখতে হবে কেন? হ্যাঁ, ইউটিউবে আছে না, ওই ইউটিউব থেকে শিখেন, জানা। তারপরে কি, বেস্টিস লিডারশিপ ট্রেনিং। তারপরে কি, বেস্টিস লিডারশিপ ট্রেনিং। এই বিষয়গুলা থেকে স্টাডি করতে হবে। এইগুলা এখন প্রযুক্তি হয়ে গেছে, আপনি এক্সকিউজ দেওয়ার কারণ নাই। ওই যে কেউ বলছেন না যে প্রপার গাইডলাইনের অভাবে, কেউ বলছেন পরিবেশের অভাবে, কেউ বলছেন ওইটার অভাবে, ওই কারণে হয় না। না, এগুলা আপনি চাইলে অর্জন করবেন। আপনি জানেন, গত এই যে কয়েকদিন আমি যে 3 দিন 4 দিন প্রোগ্রামে ছিলাম, ওই প্রোগ্রামের মূল বিষয় ছিল যে ন্যাচারাল খাদ্য খেতে হবে। তখন যিনি বক্তা ছিল ওনাকে প্রশ্ন করলাম, স্যার, দাদা ভাই বলে সবাই ওনাকে, দাদা ভাই ন্যাচারাল খাদ্য পাইবো কোথায়? তখন উনি বলল, দয়াল বাবা কলা খাইবা, গাছ লাগাইয়া খাও। তার মানে না, নিজে যদি না পাও নিজে লাগাই দাও। কি করো, সোর্স নিজে খুঁজে নিবেন, কোথায় পাও। আপনি সুস্থ থাকার জন্য কোথায় কি পাইবেন সেটা আমাকে বলে দিতে হবে কেন? আপনি ইনকাম করবেন, আপনি গাড়ির জন্য কাজ করবেন, আপনি ফ্ল্যাটের জন্য কাজ করবেন, আপনি দেশ বিদেশ ভ্রমণের জন্য কাজ করবেন, এখানে আরেকজনে বইলা দিতে হবে কেন? আপনার পেটে খিদা লাগলে তো আরেকজনে বইলা দিতে হয় না, এ ভাই তোর পেটে খিদা লাগছে মনে হয়, খাইয়া নেই, কি এটা বলতে হয়? মিতান চাকমা, এই যে মিতান চাকমা খিদা লাগছে খাইতেছে, একটু আমাদেরকে বলে না যে আপনারা খান কিছু, ঠিক আছে? তার মানে কি, ওর খিদা লাগছে, ট্রেনিং এর মধ্যে খেয়ে নিছে, এটার জন্য তো কাউকে বলতে হয় না। কি বলতে হয়? হ্যাঁ, ওই এরকম দয়াল বাবা কলা খাইবা, গাছ লাগায় খাও। তার মানে ট্রেনিং যেটা দরকার সবকিছু ইউটিউবে আছে, গুগলে আছে, কোম্পানির ওয়েবসাইটে আছে। মাঝে মাঝে নিজের ব্রেনটাকেও খাটাইতে হবে। খালি গাইডলাইন দেয় না, আপলাইন দেয় না, নো অভিযোগ, কোনো ব্লেম করা যাবে না। সো তার মানে বিষয়টা ক্লিয়ার। এই বিষয়গুলোর উপরে আপনাকে স্টাডি করতে হবে। এখন এই স্টাডি আরো কিভাবে করবেন? আপনি বুকস পড়েন। ওই বোকা লোকটা বই পড়বে, চালাক বই পড়বে না। জীবনে কম বই পড়ছি না, পড়তে পড়তে মাথা জ্বালাফালা করে ফেলছি। আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন, স্টাডি করেন। এই যে আনসার থেকে, এই যে প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্ন করেন, আনসার নেন, টিচিং, এডুকেশন, ডিসকাশন, উইজডম, ডায়লগ, এরা কত কালচার, শেয়ারিং, কোশ্চেন, কমিউনিকেশন, লার্নিং, বিভিন্ন বিষয় থেকে আপনি নলেজ গ্যাদার করবেন, শিখবেন, রাইট? তখনই আপনার ভিতরে একটা শক্তি কি হবে, শক্তি সঞ্চয়িত হবে, শক্তি তৈরি হবে, রাইট? তার মানে বিষয়টা কি, আপনার বিষয় ভিত্তিক। আপনাকে বলা হয় নাই ক্রিকেটের বল গুলো অ্যানালাইসিস করেন, আপনাকে বলা হয় নাই ফুটবলে কি কিভাবে হবে, ম্যাচটা কে জিতবে, এটা না। আপনি যেই বিজনেসে সাকসেস হতে চাচ্ছেন সেটা নিয়ে শুধু অ্যানালাইসিস করবেন। নেটওয়ার্ক মার্কেটিং একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনি একটু গবেষণা করেন, আলোচনা করেন, কিভাবে করলে। সিদ্ধার্থ সিং এর অনেক ভিডিও দেখেন। আরে ভাই, ওই যে আপনি হিন্দি গান ঠিকই মুখস্থ করতে পারেন, কিন্তু ওই যে হিন্দিতে বেশার বিশালি কয়েক মিনিট কথা বলছে সেটা বলেন বুঝি না, কেন বুঝে না? হ্যাঁ, তো চিজ বাড়ি হে মাস্ত মাস, সেটা তো ঠিকই বুঝতে পারেন। প্রোডাক্ট ট্রেনিং করাইছে, বুঝেন না, কেন বুঝেন না? আপনি মনোযোগ দেন না, ওই মাস্ত মাস্তের মধ্যে মনোযোগ দেন, কিন্তু ও নিজে প্রোডাক্ট নিয়ে কথা বলছে, সেটা আপনার কাছে মজা লাগে নাই, মিউজিক ছিল না, টেস্ট ছিল না, রাইট? সো আপনাকে এখানে মজা লাগাইতে হবে। চিজবাড়ি হে মাস্তে মাস্তে যদি বুঝতে পারেন, ওই প্রোডাক্ট ট্রেনিং হিন্দিতে করাইলো সেটাও বুঝবেন। ফোকাস করুন দিল থেকে। বিষয়টা ক্লিয়ার অন্তর্পাল?
বোঝা যাবে, বোঝা যায়, ঠিক আছে? তাইলে আপনি চাইলে মনোযোগটা দিলে বলেন ও হিন্দু তো বুঝি না, একটু ঘুমাই নি। আমার সাথে প্রথম সিদ্ধার্থ সিং এর একটা ওয়ার্কশপে গেছিলাম, প্রেস্টিজে জয়েন করার আগে, প্রেস্টিজ শুরু করার আগে সিদ্ধার্থ সিং এর একটা ওয়ার্কশপ করছি। তো আমার সাথে ওই যে রাকিব ভাই এখন নাই, উনি ছিল। আমি বসে আছি, ট্রেনিংটা খুব মজা নিয়ে শুনতেছি। মনে হয় জুমাই আসে, কি ভাই জুমান কে? ভাই বুঝি না, পরে আমার একটু ব্যাখ্যা করে দিয়ে না আপনি করেন, পরে দিয়ে একটু বাইরে বাইরে যাই ঘুরে। তার মানে কি, ওই যে আগেই মাইন্ডসেট করে নিছে আমি তো বুঝি না, তো সুতরাং ঘুমাই ঘুমাই। আর যদি বলতো না বুঝি না, বুঝার চেষ্টা করি, সে তো ঠোঁটটা লাড়তাছে, সে তো অঙ্গভঙ্গি করতেছে, এই অঙ্গভঙ্গিতে কিভাবে কি করতো, কি বলতো, একটু ইংলিশ হিন্দি সবকিছু মিলেই তো বলতেছে, তাহলে বুঝতে সমস্যাটা কি? তার মানে আপনি বোকা সাজতে হবে যে না বুঝি না, এটাই সে কি করে সেটাই দেখবো, কি বুঝি না সেটাই দেখবো, তখনই বুঝা ফেলবে, তখনই কি করবেন, বুঝা ফেলবেন। বিষয় ক্লিয়ার? এবার আসি 2 নাম্বার, সঠিক পরিকল্পনার অভাব। কি অভাব? সঠিক পরিকল্পনার অভাব। এখন বলেন স্যার পরিকল্পনা আপনারা দেন না, কোথায় থেকে পাইবেন? এবার বলেন তো, টমাস আলভা এডিসনকে কে পরিকল্পনা দিছিল, বাইরে তুই বিদ্যুৎ আবিষ্কার কর? বলেন, কে পরিকল্পনা দিছিল? কোন ইউনিভার্সিটি থেকে বলা হয়েছিল যে তুমি বিদ্যুৎ আবিষ্কার করার জন্য, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার জন্য কি করো, 10,000 বার ট্রাই করো বা 1,000 বার ট্রাই করো? বলছে কেউ? হ্যাঁ, বলে নাই। আপনি যা হতে চান কল্পনায় তা হন, পরিকল্পনা নিজেকেই করতে হবে। কি করতে হবে? নিজেকেই করতে হবে। সো পরিকল্পনা কিভাবে করতে হয় দেখেন, পরিকল্পনা করার আগে আমরা কি চিন্তা ভাবনা করি, আপনাকে মাথায় রাখতে হবে হোয়াট, কি করবেন, কি করবেন, তারপরে কি হোয়াই, কেন করবেন, তারপরে কি ওয়ার, কোথায় করবেন, when, কখন করবেন, তারপরে কি কিভাবে করবেন। মজার বিষয় হচ্ছে উপরের 4টা বাদ দিয়ে আমরা 5 নম্বরে চলে আসি। স্যার কিভাবে করব, কাজটা কি, কাজটা কি, কি করতে হবে, প্রোডাক্ট বিক্রি করতে হবে, কি কি করতে হবে বলেন, কিভাবে করতে হবে, মানে কি ওই কি করবেন সেটা নিয়ে চিন্তা নাই, কেন করবেন সেটা নিয়ে চিন্তা নাই, কোথায় করবেন, কোন কোম্পানিতে করবেন ওইটা বাছাই করার ক্ষেত্রে চিন্তা নাই, কখন স্টার্ট করবেন সেটা নিয়ে চিন্তা নাই, কি করতে হবে কিভাবে করবেন সেটা বলুন। নো, এটা পরিকল্পনার অংশ না। তার মানে আপনি এখনো একটু পিছনেতে ঘুরে আসেন, আপনি কিভাবে স্টার্ট করছিলেন, আপনি কি করবেন এটা চিন্তা করছিলেন, কেন করবেন এই উত্তরটা খুঁজে বাইর করছিলেন? 95% না 99% মানুষ কেন করবে এটাই জানে না। সবাই করে এই জন্য করি, টাকা পয়সা দরকার এই জন্য করি, ভাল লাগে এই জন্য করি। হ্যাঁ, কেন, কেন আমি ভেস্টিজ করব, কেন আমি অন্য কোম্পানি করব না ভেস্টিজ করব, এই উত্তরটা খুঁজে বাইর করতে হবে। কোথায় করব, এই যে নেটওয়ার্ক মার্কেটিং করবেন ভেস্টিজ কোথায় করব, যদি মনে হয় যে না বাজারে তো অনেক কোম্পানি আছে, ওই যে কোথায় আর কেন করব এটার মধ্যে মিল আছে, কখন করব, কখন শুরু করব, এরপরে আসে কিভাবে করব, এরপরে আসে কি কিভাবে করব। কিন্তু আপনি উল্টা করতে যাবেন না, শুরুতেই কিভাবে, স্যার কিভাবে কাজটা করা যায়, আরে কি কাজটা করা যায় মানে আপনি কেন করবেন এই উত্তরটা আগে খুঁজে বাইর করতে হবে। সো পুরাতন যারা আছে, নতুনদের যারা আসবে তাদেরকে সেভাবে গাইডলাইন করতে হবে। এরপরে এই যে পরিকল্পনা দেখেন, পরিকল্পনার অংশ কি, তথ্য সংগ্রহ করুন, লক্ষ্য নির্ধারণ করুন, পরিকল্পনা করুন, পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করুন, মানে কাজে স্টার্ট করুন, তারপরে কাজকে মূল্যায়ন করুন। সারাদিন 24 ঘন্টা কিভাবে পাড়ি দিচ্ছেন সেটাকে মূল্যায়ন করুন। মানে সারাদিন ড্যাং ড্যাং করে স্যার 1 মাস অনেক কাজ করলাম কিন্তু কমিশন নাই, কেন কোম্পানি কি কমিশন দেয় নাই, আপনি কমিশন পাইছেন দেন নাই এমন কিছু হয়েছে না, আপনার পরিকল্পনাকে, আপনার কাজের বাস্তবতাকে মূল্যায়ন করেন নাই, যে আমি 24 ঘন্টা কি কাজ করলাম, পুরো মাস কি কাজ করলাম, সেটা রেজাল্ট কি, এই সবগুলা সমন্বয়ে আসে কি সাকসেস, সফলতা। কি আসে? সফলতা। সো তার মানে গোল সেটিং, সঠিক পরিকল্পনার অংশ কি, লক্ষ্য স্থির করা। যদিও এটাকে আমি আগে থেকেই বলছি, দেখেন বারবারই বলি, কিন্তু আমরা এই লক্ষ্য স্থিরটা ঠিক মতো করি না, স্পেসিফিক করি না, মানে কি চাই সেটাকে পরিমাণযোগ্য করি না, তারপরে রিয়েলিস্টিক, অর্জনযোগ্য, বাস্তব ভিত্তিক,
টাইম ফ্রেম, সময়সীমা। আচ্ছা, কেউ কি কোনো আপলাইন কি আপনার লক্ষ্যের উপরে চাপায় দেয় যে না তুমি এটা করো সেটা করো? চাপায় দেয় না। তো আপনি যদি মনে করেন যে আমি সিলভার ব্রোঞ্জ ডাইরেক্টর হবো আগামী 3 মাসে, তো এটাকে হইতে আপনাকে বাধা দিছে কি? তার মানে কি আপনি বলছেন আমি সিলভার হব, কি বলছেন? সিলভার ডাইরেক্টর হব, ধরে নিলাম এটা স্পেসিফিক হবে, কিন্তু এটা পরিমাণযোগ্য না, কি না? পরিমাণযোগ্য না কিভাবে? যে সিলভার ডাইরেক্টর হতে আমার কত প্যাকেজটা, কত প্রোডাক্ট লাগবে, কত পয়েন্ট লাগবে, আপনি এটা পরিমাণ কি করেন নাই, পরিমাণযোগ্য মেজারেবল করেন নাই, মাপেন নাই যে কত পয়েন্ট লাগবে, রাইট? যখন এটা করবেন না তখন এটা আপনার অর্জনযোগ্য হয় না, কারণ আপনি এটাকে ভাগ করেন নাই বাস্তব ভিত্তিক। আপনি হয়তো চিন্তা করছেন 15 দিনে কি হয়ে যাব, কিন্তু আপনার অ্যাবিলিটি নাই 15 দিনে ব্রোঞ্জ হওয়ার। তার মানে আপনি একটা সময় সীমা নির্ধারণ করবেন আপনার দ্বারা কতটুকু ক্যাপাবিলিটি আছে, তো ওই সময়ের মধ্যে আপনি এই পদটা অর্জন করবেন। সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, আপনি যদি লক্ষ্য ছাড়া দৌড়ান কোনো লাভ হবে না। কি হবে না? কোনো লাভ হবে না। পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ ব্যর্থ হওয়ার একটাই বড় কারণ হচ্ছে একটা, তারা গোল সেট না করেই খেলতে নামে। গোল সেটিং না করেই কি খেলতে নামে, যে কারণে তাদের জীবনে ব্যর্থতা আসে। তারপরে যদি আমরা বলি যে নেটওয়ার্ক মার্কেটিং এ বিজনেসের 4টা বেসিক, আমরা এই জায়গায়, এই স্লাইডটা হচ্ছে এই প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড। নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদের যে 4টা বেসিক আছে, এই জায়গায় হচ্ছে 99% মানুষের প্রবলেম। এই 4টা বেসিক আমরা কমপ্লিট করি না, আমরা কাজ করতে শুরু করি। এইখানে যারা আছেন এদের মধ্য থেকেও 98% অথবা 90%, এখানে তো আজকে 100 প্লাস আছেন, 90% লোক এই বেসিক গুলাকে কমপ্লিট না করে এই কাজে নামছে। 90% লোক। সেটা কিভাবে দেখেন? প্রথম বেসিক হচ্ছে নামের লিস্ট ও বাছাই করা। প্রথম বেসিক কি? নামের লিস্ট আর বাছাই করা। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর ইন্টারন্যাশনাল বেসিক, ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃত যে 4টা কাজ করতেই হয়। আমি যদি এই কথায় বলি যে দেখেন এখানে যত রতি মহারতি আছেন, একটা বলা হয় যে একটা এই বিজনেসের প্রথম ফাউন্ডেশন, প্রথম কাজ হচ্ছে একটা নামের লিস্ট করা। আমি যদি এখানে বলি কতজনের 500 তালিকা আছে, কিছুদিন আগে বুট ক্যাম্পের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য আমি অনেককে প্রস্তাব করছিলাম, যারা যারা 500 তালিকা দিবেন তাদেরকে আমি ফ্রি রেজিস্ট্রেশন করে দিব। দুঃখের বিষয় 2-1 জন ছাড়া একজনও 500 তালিকা পূর্ণাঙ্গ করতে পারেন নাই। তার মানে আপনার ব্যবসা না হওয়ার, অগ্রগতি না হওয়ার প্রধান একটা কারণ হচ্ছে প্রথমেই আপনি সিস্টেম ব্রেক করে বসে আছেন, আপনার একটা স্ট্যান্ডার্ড লিস্ট করেন নাই। বি কেয়ারফুল, আমি সকলের উদ্দেশ্যে বলছি, টপ টু বটম। তার মানে প্রথম সিস্টেম আপনি কি করে রাখছেন? ব্রেক করে রাখছেন। আমাদের ফখরুদ্দিন আসিফ সাহেব একটা কথা বলে, আজকে উনি আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে, ফখরুদ্দিন আসিফ ভাই একটা কথা বলে, আপনি সিস্টেমের বাইরে কাজ করবেন, সিস্টেমের বাইরেই রেজাল্ট পাবেন। তার মানে প্রথম মিস্টেক এখানে 90% লোকের প্রথম মিস্টেক কি? প্রথম বেসিককেই আমরা পাত্তা দেইনি। তাহলে সিস্টেম আপনাকে কেন পাত্তা দিবে? সিস্টেম কি সিস্টেম মতো চলবে? কি হ্যালো, চলবে? হ্যাঁ, ধরেন একটা গার্মেন্টসে একটা শার্ট বানায় 5 জন 10 জন লোক মিলে, কেউ কপ বানায়, কেউ পকেট দেয়, কেউ কালার দেয়, কেউ বোতাম লাগায়। এখন একজন যদি অ্যাবসেন্ট থাকে, হ্যালো, যে হাতা লাগাইবে, ডান হাতা যে লাগাইবে সে নাই, তাহলে ঘটনা কি ঘটবে? হ্যাঁ, মানে হাতা দুইটা কিন্তু 2 রকমের, কপ কিন্তু 2 রকমের হয়। তার মানে একটা একজনে, ডানটা একজনে, বামটা একজনে করে। তার মানে কোনো কারণে ওই ডান হাতার বা বাম হাতার একজনে আসে নাই বা অ্যাবসেন্ট, টয়লেটে গেছে। তার মানে 100 200 500 ষাটের হাতা ছাড়া, এক হাতা ছাড়া হবে, এটা কি পূর্ণাঙ্গ হবে? মার্কেটে এটা বিক্রি যাবে? তাহলে আপনি কিভাবে ভাবেন যে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রথম বেসিককে আপনি মানে অবজ্ঞা করে আপনি সাকসেস হবেন? আর আপনি যেহেতু এই বেসিকটা মানেন নাই, আপনার টিমও এটা করে না, আপনার টিমও কি এটা করে না? কি এখানে আমি আমি কারা, ওই যে বলেন না কাদের কাদের 500 লিস্ট আছে, একটা হাতে জানতো 500 লিস্ট আছে? হ্যাঁ, এই যে অনেকে হাত উঠাইছে, অর্ধেক লিস্ট দেখতে চাইলে দেখাইতে পারবে না। যদি দেখাইতোই লিস্ট,
তাইলে ওই বুট ক্যাম্পে যখন বলছি যে রেজিস্ট্রেশন করার জন্য আমি ফ্রি করাই দিব, কেন লিস্ট দিল না? দ্বিতীয় বিষয়, লিস্ট আছে, কি লিস্ট জানেন? বাজারের তালিকা, বাজারের লিস্ট। যখন বলে যে বাজার আনতে হবে কি, পেঁয়াজ, রসুন, আদা, এরকম লিস্ট। এটা নেটওয়ার্কের লিস্ট, প্রফেশনালের লিস্ট না ভাই। লিস্ট মানে কি? নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, সম্পর্ক, পেশা। এখন অনেকে লিস্ট জমা দিছে, বাজারের লিস্ট, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে কি আদা, লবণ, তেল, এগুলা নিয়ে আসবেন না। লিস্ট এইভাবে করবেন না। আমি আপনাকে আবারও বলি যে আপনার কাছে হয়তো ঘুম আসতে পারে, খারাপ লাগতে পারে, আরে কমন কথা বলে, কিন্তু এটাই সত্যি। আপনি যদি সাকসেস হতে চান, বেসিকে যেতে হবে, আগে বেসিককে ঠিক করতে হবে। আপনি মনে করেন আপনি করেন নাই দিকে আপনার হাজার হাজার টিমের লোক করবে না, কারণ আপনি এটার উপরে ফোর্স দিতে পারবেন না, যেহেতু আপনি নিজেই করেন নাই। তার মানে কি, আমরা কি সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, 5 লাখ, 10 লাখ, 1 লাখ মাসে ইনকাম করার জন্য এই কাজটা করতে পারি না? 500 লোকের তালিকা মিনিমাম করতে পারি না প্রফেশনাল ওয়েতে? কি কাজটা করতে পারি তো? হ্যাঁ, কি করতে পারি? টপ টু বটম, এটা উপরের থেকে শুরু করতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে নিচে থেকে টাকা উপরে যায়, কিন্তু লিডারশিপ উপর থেকে কি? আরে ভাই, জমিনের পানি পাহাড়ে যায় না, পাহাড় থেকে গড়ায় গড়ায় পানি নিচে পড়ে। তার মানে শুরু করবেন উপরে, এটাই আস্তে আস্তে নিচে কপি হবে। এই 500 লিস্ট না করা মানে, আপনি যদি কমপ্লেন করেন না, আপলাইন সাপোর্ট করেন না, কোম্পানির প্রোডাক্ট নাই, ট্রেনিং নাই, যোগাযোগ নাই, বিশেষজ্ঞরা বলে এগুলো কোনো প্রবলেম না। প্রবলেম হইলো আপনি লিস্ট করেন নাই। তারপরে আমরা এবার যাই সেকেন্ড বেসিকে। এই লিস্টটা করতেই হবে, তা না হলে আপনি যতই চাপাচাপি করেন টিউবওয়েল থেকে পানি উঠবে না। কারণ বাগেট নাই, কি নাই? টিউবওয়েলের বাগেট সিটটা রয়েছে। লিস্ট না থাকা মানে কি? আপনার বাগেট নাই। তাহলে কোথায় থেকে আসবে? কোথায় থেকে আসবে? সো লিস্ট যদি না করেন, আপনার এই জায়গায় যাইও প্রবলেম। যোগাযোগ, আমন্ত্রণ, আপনার লিস্ট এই কয়েকজনের করছেন, তা আমন্ত্রণ করবেন, যোগাযোগ করবেন কয়জন? হ্যাঁ, লিস্টটা যখন ছোট হয়ে যায়, 2-1 জনে না করে দিলে মুখটা মলিন হয়ে যায়। যেই নৌকা, যেই নদীর মা কি বলে, যেই নদীর মাঝি হয় সেই নদী দেখা হয়ে যায়, এরকম একটা মনোভাব। তো আঁকা জাকা স্টার্ট হয়েছে। হ্যাঁ, ওকে। সো তাইলে আমি যেটা বলবো, পরবর্তী কাজ কি? যোগাযোগ এবং আমন্ত্রণ। এই জায়গাটা তো প্রবলেম। এই জায়গাটা তো কি, আমি ব্রোঞ্জ হয়ে গেছি, আমি সিলভার হয়ে গেছি, আমি এখনো প্ল্যান দেখাই, এখনো আমন্ত্রণ করব, যোগাযোগ করব না। দিস ইজ দা বেসিক। একটা কোম্পানির এমডিও এই যোগাযোগ করে, একটা কোম্পানির এমডি চেয়ারম্যানও স্পন্সরিং করে, একটা কোম্পানির এমডি চেয়ারম্যানও অন্যান্য মানুষের সাথে রিলেশন করে, লোক জয়েন করায়। কতদিন করায়? যতদিন তার কোম্পানি আছে। সো আপনার ডিস্ট্রিবিউটর হিসাবে এগুলো হচ্ছে বেসিক, এগুলা করতেই হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং ডুপ্লিকেশন বিজনেস, যেগুলো যেদিন আপনি এগুলা ছেড়ে দিবেন, সেদিন আপনার অ্যাসোসিয়েট ছেড়ে দিবে, সেদিন আপনার অ্যাসোসিয়েট কি ছেড়ে দিবে। আপনি প্রতিদিন নতুন মানুষের সাথে যোগাযোগ করুন এবং তাদেরকে লিস্টের, আবার লিস্টের মধ্যে নিয়ে আসেন, যোগাযোগ করুন এবং আমন্ত্রণ করুন, ইনভাইট করবেন। আপনি সারা মাসে 5 জন ইনভাইট করছেন, জয়েন কি 10 জন করবে? কি জয়েন 10 জন করবে? আর ইনভাইট কেন কম করছেন? ওই যে আপনার লিস্টটা কি হয় নাই, লিস্টেই করেন নাই। তৃতীয় বেসিক কি? বিজনেস উপস্থাপন প্ল্যান শো। বিজনেস উপস্থাপন প্ল্যান শো, এটা বেশি বেশি করতে হবে। আর এটা তখনই বেশি বেশি হবে, উপরের কাজগুলো যদি ঠিক মতো করে আসেন। উপরেরটা একটা যে কোনো গ্যাপ দিবেন, এই জায়গায় এসব প্রবলেম পড়বে। আপনার যদি 500-1000 লোকের লিস্ট থাকে, তাইলে আপনার এখান থেকে বাছাই করে করে এখানে নিতে পারবেন। কিন্তু আপনার লিস্টই আছে 20 জনের, আপনি ওই 20 জনকে বলা শেষ, আপনার কিচ্ছা কাহিনী কত মান লোক পাবেন না। তারপরের বেসিক কি? পুনরায় যোগাযোগ, ফলো আপ। কি? ফলো আপ। প্ল্যান শো করছেন, ফলো আপ। এই 4টা বেসিক মাথার মধ্যে ঢুকাই রাখেন, এগুলা করতেই হবে। এগুলা সিদ্ধার্থ সিং এখনো করে, এখনো সিদ্ধার্থ সিং করে, এখনো গৌতম বালি করে, এখনো হিরক স্যার 10-15 লাখ টাকা চেক পায়, তারা এখনো ইনভাইটেশন করে। এই যে দেখেন না, ফেসবুকে আমাদের অ্যাসোসিয়েট হতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। কি হিরক স্যারের পোস্ট গুলা দেখেন, নিতন চাকমা, শান্তা ম্যাডামের পোস্ট গুলা দেখেন,
তার মানে কি তারা এখনো মানুষের সাথে যোগাযোগ করে, এখনো স্পন্সরিং করে, গৌতম বালি করে, দীপক সুদ করে, সিদ্ধার্থ সিং করে, মাসে 1 কোটি টাকা ইনকাম করে, কিন্তু আপনি এখনই ইনভাইটেশন, ফলো আপ, প্ল্যান শো এগুলো বন্ধ করে দিলেন, লিস্ট করা এখনো বন্ধ করে দিলেন। হ্যাঁ, এটা করতেই হবে। তার এই 4টা বেসিকের সাথে আরেকটা বিষয় যোগ করতে হবে, সেটা হচ্ছে প্রতিনিয়ত খুচরা বিক্রি করার অভ্যাস তৈরি করা। হ্যালো, একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি প্রতি মাসে 20 পয়েন্ট মাসে সেল করতে পারেন খুচরা, বা 30 পিবির প্রোডাক্ট খুচরা সেল করেন, আপনার টিম যদি 100 লোকের থাকে, 500 লোকের থাকে, 5000 লোকের থাকে, তাহলে এই 30 পয়েন্ট কত লক্ষ পিবি সেল হয়ে যায়। হ্যাঁ, এখন আপনি করেন না, এটা টিমে ডুপ্লিকেশন হবে না। তার মানে প্রতিনিয়ত রিটেল করা, খুচরা বিক্রি করা এমআরপি দামে কিছু নতুন নতুন মানুষের কাছে, নতুন নতুন কাস্টমারের কাছে, তখন দেখেন আপনি একজন দিয়ে স্টার্ট করবেন, এই পরবর্তী 6 জনও শিখবে খুচরা বিক্রি করা, পরবর্তী 36 জন শিখবে খুচরা বিক্রি করা, পরবর্তী 216 জনের শিখবে খুচরা বিক্রি করা, পরবর্তীতে ওই যে 1296 জন চিনবে খুচরা বিক্রি করা। তার মানে ঘটনাটা কি করতে পারে জানেন? মাত্র 10 পিবি, 20 পিবি, 50 পিবিরও যদি প্রতি মাসে খুচরা সেল করেন, রিটেল করেন, আপনার টিমের চেহারা চিত্র হয়ে যাবে। দিস ইজ দ্য নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যান। পরিকল্পনার কারণে মানুষ ব্যর্থ হয়, বাট আপনি যদি এইভাবে পরিকল্পিত কাজটা করেন, বিশেষ করে গোল সেটিং এর পরে আপনি যদি এই 4টা বেসিক এবং 5 নম্বরে হচ্ছে কি খুচরা বিক্রি, এই 5টা কাজ যদি বুকে হাত দিয়ে করেন, আস্থার সাথে করেন, বিশ্বাসের সাথে করেন, এই 4টা বেসিক না করে কেউ সিদ্ধার্থ সিং হয় নাই, কেউ শাহাদাত হয় নাই, কেউ হিরক স্যার হয় নাই, কেউ গৌতম বালি হয় নাই, এই 4টা বেসিক না করে। যেটা আমাদের শঙ্কজিৎ, আমাদের হিরক দা, আমি এই বেসিক গুলা বলতে বলতে করতে করতে ফেনা উঠাই ফেলছি, তারপরে অমৃতের মতো লাগে। কারণ যত সাকসেস, সফলতা, লিডারশিপ, 3 লাখ টাকার চেক এই 4টা বেসিকের মধ্যে আছে। কয়টা বেসিকের মধ্যে? এই 4টা বেসিকের মধ্যে। আজকে আমরা একটা শপথ করব, এই 4টা বেসিক আমরা কন্টিনিউ করে যাব। কি রাজি আছি? কি সবাই রাজি আছি? এই বেসিকের বাইরে কিচ্ছু নাই। আপনি বিশাল বড় লিডার হয়ে কোনো লাভ নাই। এই ইউ ব্যাক টু বেসিক, ব্যাক টু বেসিক। এই বেসিক 4টার মধ্যে যেতে হবে, আর প্রতিনিয়ত রিটেল সেল করতে হবে। আমি আবারও বলি, এগুলো উপর থেকে স্টার্ট করতে হবে। যারা নতুন আছেন তাদের জন্য প্লাস পয়েন্ট যে আপনি ভুলগুলো আগেই শিখে ফেলতেছেন, আগেই জেনে ফেলতেছেন, এটাই ডাউনলাইন কপি করবে, এটাই ডাউনলাইন কপি করে। আপনি যদি পাই টু পাই কি করেন, আপনি যদি পাই টু পাই 4টা বেসিক 500 লিস্ট কমপ্লিট করেন, এই লিস্টটা 5000 এ নিয়ে যান। কিভাবে? প্রতিদিন 5 জন নতুন করে যোগ করেন, প্রতিদিন 5 জন নতুন করে যোগ করেন। এরপরে কি যোগাযোগ করেন প্রতিনিয়ত। আরে ভাই জয়েন করুক না করুক, কাজ করুন না করুক, আপনি যোগাযোগ করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। এর মধ্যে থেকে ইনভাইট করেন, করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। প্ল্যান শো দেখান, দেখাইতেই থাকেন, দেখাইতেই থাকেন, দেখাইতেই থাকেন। ফলো আপ করতেই থাকেন, মানুষকে মেসেজ দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। একটা সময় এসে আপনার সাথে কাজ শুরু করে দিবেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? আরে ভাই অনেক সময় ভিখারি দাঁড়ায় রয়েছি, মাফ করেন, আবার আইসা বলে স্যার মাফ করেন, আবার আইসা বলে স্যার মাফ করেন। ঠিক কিনা? এরকম হয় কিনা? হ্যাঁ, ভিখারি ভিক্ষা চাইলে বারবার না করার পরে, 1বার 2বার 3বার না করার পরে, যেমন আজকেও ফল কিনতে গেছি, কলা কিনতেছি, ঠিক আছে, তো কলা কিনতে গেছি আর 500 টাকা নোট, আর কোনো টাকা নাই। ওনাকে বলতাছি বাংতি নাই, উনি যায় না। আবার বলছি মাফ করেন, যায় না। আবার বলছি যান, যায় না। ততক্ষণ পর্যন্ত দাঁড়াইছে, যখন দেখছি কলা কিনছি, রাইট, কলা কেনার পরে বাংতি টাকা করছি, 10 টাকা দেওয়ার পরে গেছে। তার মানে ঘটনাটা কি বোঝা যায়? হ্যাঁ, আপনি মানুষকে মেসেজ দিতে থাকেন, দিতে থাকেন, একসময় বলবো ছেলেটা এত সুন্দর, প্রতিদিন আমাকে স্মরণ করে আর আমি তাকে স্মরণ করি না। তখন বলবে এই মিতান চাকমা কেমন আছো, এই তুমি কেমন আছো, আসলে তুমি প্রতিদিন মেসেজ পাঠাও, ব্যাক করতে পারি না। তার মানে কি আপনি প্রতিদিন একটা লোককে টেক কেয়ার করবেন, সে কোনো না কোনোদিন আপনাকে টেক কেয়ার করবে, কোনো না কোনোদিন আপনার প্রেমে পড়ে যাবে, রাইট? কারণ আপনি 1বার 2বারও কি কিছু তো বলে না, লাইক কমেন্ট করে না, হ্যাঁ, লাইক কমেন্ট করে না, শেয়ার করে না, এই জন্য হতাশ হয়ে যান। আরে ভাই না, আপনি এমন কিছু করান যাতে তারা কি করতে বাধ্য হয়, এমন কিছু করতে হবে, রাইট? এই গত কয়েকদিন যাবত একজনে তো বয়স পাঠাইছে, গত 1 বছর আগে, আপনাদের কিছুদিন আগে বলছিলাম, একটা ব্যক্তিরে ওয়াশ করছিলাম আমি, গত কিছুদিন আগে ফোন দিয়ে ব্যক্তিটা বললে এটা সেটা,
বলে মানে চাপাবাজি যার যত বেশি করা যায় নেটওয়ার্ক মার্কেটিং এ সে তত সফল। তো আমি তাকে বিভিন্ন বিষয়ে ওয়াশ করছিলাম, বলছে আচ্ছা ঠিক আছে, পরে একমত পোষণ করছে। গতকালকে মেসেজ পাঠাইছে, একটা ভয়েস পাঠাইছে, ভাই ফ্রি হয়ে আপনি আমারে ফোন দিয়েন, ফোন দিলে আমি আপনার সাথে দেখা করব, কোমরে গামছা বাইন্ধা একবারে ব্যস্ত শুরু করে দিব। তার মানে 1-1.5 বছর ধরে, 1-1.5 বছর আগে অফিসে একবার দেখা হয়েছিল, আসছিল। আপনি জানেননি সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির জিএম, কিন্তু এখন চাকরি গেছে গা। তো ও যখন আমাকে ফোন দিছে আমি বলছি 1 বছর আগে আপনাকে বলছি, দেখেন আপনি যদি একটু একটু আগাইতেন আপনার 50,000 1 লাখ টাকা, আপনার যেই পরিচিতি ছিল 50,000 1 লাখ টাকা ইনকামে যাইতেন, এখন কত টাকা ইনকাম? কয় জিরো। আমি বলছি আরো 3 বছর ওয়েটিং করেন। তো পরশুদিন গতকালকে মেসেজ পাঠাইছে, হাসপাতালে আছিলাম, মেসেজ পাঠাইছে, কয় কোমরে গামছা বাইন্ধা, কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানির জিএম, কয় কোমরে গামছা বাইন্ধা আপনার সাথে শুরু করবো দেখা গেল না। তার মানে আমি আগেই ওনাকে ওয়াশ করে রাখছি, এবার মানে আগেই বুঝাইছে যে না আমি আপনার সাথে শুরু করতে চাই। তার মানে কি, যখন আপনি মানুষকে মেসেজ দিবেন, ওই যে বিভিন্ন মোটিভেশনাল এটা সেটা দিতে থাকবেন, তবে অবশ্যই আদবের সাথে। তার মানে আমি বারবারই বলতে চাই এই বেসিক গুলো আপনাকে করতে হবে। এটা কি নেটওয়ার্ক মার্কেটিং এর মূল প্ল্যান বলে, পরিকল্পনা বলে। সো তারপরে আমরা সামনের দিকে আগে, আমরা সামনের দিকে আগে। 3 নাম্বার হচ্ছে কি, ঐকান্তিক ইচ্ছার অভাব। ইচ্ছার অভাব, আমাদের ইচ্ছার অভাব, অভাবটা থাকার কারণেই বিভিন্ন মূলার দিকে নজর দিই, গাজরের দিকে নজর দিই। ওই কোম্পানি 2 ঠ্যাঙে হইলে কি হয়ে যায়, ওই কোম্পানি 1000 দিলেই হয়ে যায়, ওইখানে একটু টেস্ট দিই। তার মানে বিভিন্ন জায়গায় মূলা ঝুলা দিয়া রাখছে। আপনি প্রেস্টিজ সম্পর্কে জীবন পরিবর্তনে একটা শক্তিশালী ইচ্ছা শক্তি নাই আপনার, ইউনিক ইচ্ছা শক্তি, দৃঢ় ইচ্ছা শক্তি আপনার অভাব, অনেকের অভাব। যে কারণে এখানে ব্যর্থতার আরেকটা কারণ, বিভিন্ন মূলা জুলাই রাখে, সেদিকে তাকায় রাখি। চাকরিতে যাব, বিজনেসে যাব, কয়টা দিন গেমলিং করেই নি না, দেখি না কিছু টাকা কামাই নি, আবার বাইনারি কোম্পানিতে যাব, বাংলাদেশি কোম্পানিতে যাব। এই যে বিভিন্ন ক্যাটাগরির লোকদের সাথে মানে যাদের সাথে আপনার ব্যবসায়িক কোনো রিলেটেড নাই, আপনার নেগেটিভ মেসেজ দেয়, তাদের সাথে আপনার যোগাযোগ বেশি। ওই যে কারণ একটা মূলায় আপনাকে টানে। কার কার এরকম হয় আমি জানি না, কিন্তু এটাও একটা ব্যর্থ হওয়ার কারণ। আপনার ফোকাসটা ছিন্ন ভিন্ন দিকে যখন হয়ে থাকে, তাইলে কি করতে হবে, দা পাওয়ার অফ দা মাইন্ড, এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট কি উইল পাওয়ার, মানে মানসিক শক্তি, একটা ইচ্ছা শক্তি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, সবকিছু পরিবর্তন করে দিতে পারে যদি আপনার ঐকান্তিক একটা ইচ্ছা শক্তি থাকে। রাইট? দেখেন আমরা 5 কেজি উঠাইতে পারি না, 10 কেজি উঠাইতে পারি না, কিন্তু একটা মানসিক শক্তির কারণে যারা বিভিন্ন মানুষ কিন্তু অনেক শক্তিশালী জিনিস, অনেক ওজনের জিনিস উঠাই ফেলে। তার মানে কি, আপনার একটা তুকুর ইচ্ছা শক্তির প্রয়োজন আপনার এই বিজনেসটা করার জন্য, কঠিন একটা দৃঢ় মনোবল প্রয়োজন এই বিজনেসটা করার জন্য। 4 নম্বরে কি, ধৈর্যের সহিত নিবিড় অনুশীলন। এনেকা জয়েন করে বসে আছি, বস 2 বছর পার করে রইলাম, ইনকাম তো হয় না, আর কত ধৈর্য ধরবো? এটা ওই ধৈর্য না, এটা কি ওই ধৈর্য না। আপনাকে মনে রাখতে হবে, অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য সম্পন্ন করতে হয়, ধৈর্য দিয়ে করতে হয়। অসাধারণ কাজগুলো, বড় বড় কাজগুলা শক্তি দিয়ে নয়, অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়, মাথায় রাখতে হবে। তার মানে আপনাকে কি করতে হবে, যে ধৈর্য ধরতে জানে তার কাছে একদিন সবকিছু ফিরে আসে, হারানোর সময় বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা। রাইট? এই যে আমি যে ভেস্টিজে কাজ করি, অনেক মানুষ আমাকে ছেড়ে গেছে, আমি বিলিভ করি এগুলো আবার ব্যাক আসবে। তখনই ব্যাক আসবে যখন আমি ভেস্টিজে সাকসেস হব। ইয়েস অর নো? ইয়েস অর নো? এখন আমি আরেকদিকে দৌড় দিব, তার মানে আমার ধৈর্য নাই, যেগুলা গেছে এগুলা ফিরে পাবো। আমি যখন ধৈর্য ধারণ করতে পারবো, লেগে থাকবো, ধৈর্য ধারণ করা না বই চারিছি জয়েন করা না, আমি তো আমার কাজ করতে হবে। আপনি আপনার কাজ করে লেগে থাকতে হবে, ধৈর্য ধারণ করবেন শুধু রেজাল্টের জন্য, যে আমার কাজ করা আর দেওয়ার মালিক উপরওয়ালা। তার মানে কি আমাকে ধৈর্য ধরতে হবে যখন পর্যন্ত ফলটা হাতে না আসবে। রাইট? ধৈর্য ধরে কাজ না করে ধৈর্য ধরে পয়সা রইয়া এই তো হবে না। আপনি ইনভাইট করেন না, ফলো আপ করেন না, ট্রেনিং করেন না, শিখেন না, বোকা হন না, তাহলে কি হবে না,
কাজ হবে না। সো এই জন্য বলা হয়, বলি আমার জীবনে অনেক জ্বর দেখেছি, আর আমি শিখেছি জ্বরকে নিয়ন্ত্রণের শক্তি আমার নাই। কিছু কিছু প্রবলেম আছে, কিছু কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলাকে রুখে দেওয়ার শক্তি আমার মধ্যে নাই, কিন্তু আমার আছে ধৈর্য। আছে কি? ধৈর্য, যার মাধ্যমে আমি জ্বরের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি। তার মানে যখন আপনার বিপদ আসে, টিমে প্রবলেম আসে, লকডাউন আসে, কাজ করতে সমস্যা হয়, রেজাল্ট আসে না, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কাজটা চালিয়ে যেতে হবে। জ্বরকে আপনি থামাতে পারবেন না। কেউ আপনার টিম থেকে চলে গেলে তাকে জোর করে ধরে রাখতে পারবেন না, কিন্তু আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আপনার লক্ষ্যের দিকে। তখনই আপনার হারানোর সময় বিশ্বাস, সম্মান আর ভালোবাসা ফিরে আসবে। হারানোর সময় বলতে মানে কালকের দিনকে ফিরে পাবেন, ওই দিনকে না, কালকের দিনে যে পরিশ্রমটা করে আসছেন, এটাই সময়, এটাই বহু গুণের রিটার্ন হইয়া সামনে আসবে। এটাকেই বলা হয় সময়। তার মানে এটা না গতকালকের দিনটা ফিরে আসবে, গতকালকে যেই পরিশ্রমটা করেছিলেন ওই সময়টার রেজাল্ট ফিরে আসবে সামনে, যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন। আর এটাই কিন্তু হচ্ছে প্রেস্টিজে আমরা যারা লেগে আছি। 5 নম্বরে কি? সমালোচনার ভয়। ইন্টারেস্টিং গল্প, গল্পটা অনেকেই জানেন। এই যে দেখেন, দুই কাপল হেঁটে যাচ্ছে, আর ওই ভদ্রলোকেরা কি বলতেছে? ওই ভদ্রলোকেরা বলতেছে যে দেখো, মানে গাধাকে কিভাবে গাধার পিঠে চড়তে হয় সেটাও জানে না। কাপলকে ইন্ডিকেট করে কি বলতেছে? যে গাধার পিছনে কিভাবে ছুটতে চলতে হয় সেটাও তারা কি জানে না। কি? হা 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 হা, মানে ব্যঙ্গ করতেছে, সমালোচনা করতেছে। আপনি যদি দ্বিতীয় জায়গায় যান, তখন সমালোচনা শুই না, তারা দুইজনে কি করলো? গাধার উপরে চড়ে বসলো, যাচ্ছে। এরপরে কি লেখছে দেখেন, হ্যাঁ, এরপরে কি লেখছে? যে দেখো, ওই যে তাদের ভিতরে প্রশু প্রেম জাগছে, যে দেখো কত বড় নির্দয়, কত বড় পাষাণ, দুইজনে মিল্লা গাদার উপরে চড়ছে। মানে দুইজনে মিল্লা গাদার উপরে অত্যাচার, পশুর উপরে অত্যাচার করতেছে, জুলুম করতেছে। তো তারা দুইজনে কি করলো? নেমে গেল। নেমা এখন শুধু কাপল, হাজবেন্ড তার ওয়াইফকে গাদার উপরে চড়াইছে, নিজে হাঁটতেছে। তখন এরপরে বলতেছে কি? স্টুপিড ম্যান, stupid কি? stupid man, he should right cause he is the boss of the human। তার মানে কি? মানে তার বস হচ্ছে তার ওয়াইফ, তার কাপল, এজন্য সে হাইটা যাচ্ছে, বসরে কি করে রাখছে? গাদার উপরে চড়ায় যাচ্ছে। তো পরে কি করলো? নাইমা গেল। এখন আবার ওই হাজবেন্ডে গাদার উপরে চড়াইলো। কি করলো? হাজবেন্ডে গাদার উপরে চড়াইলো। চড়ানে ঘটনা কি করছে? এখন কি বলতেছে? হোয়াট এ সেলফিশ ম্যান, হোয়াট এ সেলফিশ ম্যান। মানে বিষয়টা এরকম দাঁড়াইছে যে ওয়াইফটা হাঁটাই নিতেছে, আর সে কি করতেছে? গাদার উপরে চইরা যাচ্ছে। রাইট? এখন দুজনে এত সমালোচনা কি করবে? এবার দুই যার হাজবেন্ড ওয়াইফ মিল্লা গাদারেই কাঁধে উঠাই ফেললো। গাদারেই কি কাঁধে উঠাই ফেললো। এখন কি বলতেছে? হোয়াট এ স্টুপিড লুকিং কাপল। রাইট? যে ডঙ্কি রে, গাদারে কান্দে করে কি করে নেয়। এটা হচ্ছে সমালোচনা। আপনি যাই করেন না কেন, তার একটা সমালোচনা থাকবেই। আপনি কাজ করলেও থাকবে, না করলেও থাকবে, আপনি দাঁড়াই থাকলেও থাকবে, আপনি পয়সা থাকলেও থাকবে, আপনি হাঁটতে থাকলেও থাকবে, আপনি দৌড়াইলেও সমালোচনা করবে। তার মানে কি আপনি বসে থাকবেন? না। মোরাল অফ দ্য হিস্টোরি, মোরাল অফ দ্য হিস্টোরি কি? ইউ ক্যান নট প্লিজ এভরিবডি। আপনি সবাই অনেক কিছু বলবে, আপনি সবার কথা, সমালোচনার কথা কান দিয়ে লাভ নাই। হোয়াট এভার ইউ ডু, দেয়ার উইল বি পিপল হু উইল ক্রিটিসাইজ ইউ। আপনি মাথায় রাখতে হবে, মানুষ কি বলে, মানুষ কি ক্রিটিসাইজ করতেছে, আপনার সমালোচনা করতেছে, সেদিকে আপনার নজর দিয়ে কি লাভ নাই, সেটা করবে। মানুষ কি সমালোচনা করবে। সো জাস্ট ডু হোয়াট ইউ বিলিভ ইজ রাইট। আপনি যদি বিশ্বাস করেন যে না, আপনি যা করছেন রাইট করছেন, সঠিক করছেন, এন্ড ডোন্ট বি ডিস্ট্রেক্টেড বাই ক্রিটিসিজম। আপনি
ওই যে ওইদিকে নজর দিবেন, ক্রিটিসাইজের সমালোচনার দিকে নজর দিবেন। তার মানে আপনি যদি বিশ্বাস করেন যে মানুষ যাই সমালোচনা করছে আপনি সঠিক রাস্তায় আছেন, রাইট কিছু করতেছেন, তাইলে আপনার মানুষ কি বললো, কি ক্রিটিসাইজ করলো সেটা ভাবার দরকার নাই। ও নেটওয়ার্ক মার্কেটিং ভালো না, ওই নেটওয়ার্ক মার্কেটিং লোক দিতে হয়, এখানে প্রোডাক্টের দাম বেশি, এখানে কিছু হয় না, এখানে ধরা খাইছে। আপনি কাজ করলেও করবে বলবে, না করলেও বলবে। এখন আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত। আপনি যদি বিলিভ করেন দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, রাইট ওয়ে, তাহলে মানুষের সমালোচনার দিকে আপনার কান দেওয়া কি হবে না, উচিত হবে না। কারণ আপনি গাধাকে হাঁটাই নিল সমস্যা, গাধার উপরে দুইজন বসলো সমস্যা, আপনার ওয়াইফরে বসলো সমস্যা, আপনি নিজে বসলো সমস্যা, কাঁধে নিয়ে গাধারে যাচ্ছেন তখনও সমস্যা মানুষের চোখে, রাইট? তাইলে আপনাকে কি করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। সো এই জন্য বলা হয় আপনি 6 নাম্বার বিষয়টা কি, ব্যর্থ হওয়ার ভয়। ব্যর্থ হওয়ার ভয়। প্রথমে আমি বলে নেই, ভয় বলতে পৃথিবীতে কি নাই, কোনো কিছু নাই। ভয়টা হচ্ছে নিজের আবিষ্কার, নিজের তৈরি করা জিনিস। আপনি ব্যর্থ হবেন কে বলছে বলেন তো? আপনার মনের চিন্তা থেকে আসছে, আপনার ভিতর থেকে আসছে, না হয় আপনি ব্যর্থ হওয়ার সুযোগ নাই। তার মানে যখনই ভিতরে ভয় থাকবে আপনার অটোমেটিক একটা শিকল তৈরি হয়ে যাবে, ব্যর্থতার সাথে আপনার পায়ে একটা শিকল লেগে যাবে। আপনি নিশ্চিত বিজয় পার হতে পারবেন, কিন্তু ওই শিকল আপনাকে আটকাই দিবে যে মনে হয় আপনি কাঁধে পড়ে গেছেন। সো এই জন্য একটা ডায়লগ সবসময় দিতে হবে, ব্যর্থতার ভয় করতে হবে জয়। যত ব্যর্থতা, ফেলুয়ার, প্রবলেম, অবস্টাকল, রিস্ক সব পায়ের তলায় পিছের সামনের দিকে যেতে হবে। শুধু আপনার ফোকাস হবে সাকসেস, 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 সাকসেস। ওই যে ব্যর্থ, প্রবলেম, ফেলুয়ারের ভয়, এগুলাকে আপনি সিঁড়ি হিসাবে ব্যবহার করতে হবে, এগুলো হিসাবে আপনার রাস্তা হিসাবে ব্যবহার করতে হবে। আপনি শুধু ফোকাস করবেন কি সাকসেস, আর জানবেন মাথায় রাখতে হবে যে কোনো উপায়ে ব্যর্থতার ভয়কে করতে হবে জয়, ব্যর্থতার ভয় করতে হবে জয়। বিষয়টা মাথায় রাখতে হবে। ব্যর্থতা বলতে কিছু নাই, ভয় বলতে কিছু নাই। এই ভয়টা আপনার আমার মনের আবিষ্কার, পিছনের কথা চিন্তা ভাবনা করে, পিছনের কথা চিন্তা ভাবনা করে। 7 নাম্বার বিষয়, সততা এবং নৈতিকতার অভাব। সততা এখন অনেকের মাইন্ডে লাগতে পারে, সততার নৈতিকতার অভাব, এটা কি বললেন স্যার? হ্যাঁ, অভাব। সততা মানে এটা না, শুধু এটা না যে আপনি কারো টাকা পয়সা মেরে দিচ্ছেন, রাইট? সততার আরো অনেক ব্যাখ্যা আছে, নৈতিকতার আরো অনেক ব্যাখ্যা আছে। বলে কিভাবে? নৈতিকতা মূল্যবোধ। আপনি বারবার কমিটমেন্ট করেন, বারবার যে আমি ইনভাইট করব, আমি 500 লিস্ট করব, মানে সততা নিজের সাথে আপনি নিজে সৎ না, নিজের সাথে নিজে আপনি নৈতিক না। আমি অন্য কারো কথা বলতেছি না, যে আপনি বারবার কমিটমেন্ট করতেছেন, যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন কাজটা করবেন, কিন্তু আপনার কমিটমেন্টটা আপনি রক্ষা করেন না, আপনার কমিটমেন্টে আপনি অটল থাকেন না, আপনার ওই জায়গায় নৈতিকতার অভাব। আপনি মিটিং গুলাতে রেগুলার করেন না, আপনি টিমের সাথে রেগুলার কমিউনিকেশন করেন না, আপনি রেগুলার রিটেল করবেন, করার কথা কিন্তু করেন না, সেক্ষেত্রে আপনার মূল্যবোধের অভাব। কারণ আপনি যখন এটা প্রপার ওয়েতে করবেন, সেটাই টিমে ডুপ্লিকেশন তৈরি হবে। সো আমি এই জায়গাটা বলবো যে প্রত্যেকে যার যার অবস্থান থেকে সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের সেই সততা নৈতিকতা দেখাইতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে, কারণ আমাদের টিমই সেটা কপি করে ফেলবে। এই জায়গা থেকে আপনি নিজের সাথে যে কমিটমেন্ট গুলা করেন, নিজের সাথে যে ওয়াদা করেন, সেই ওয়াদাকে রক্ষা করার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে কমিটমেন্ট রক্ষা করতে হবে, আপনার প্রপার ওয়েতে মিটিং গুলা করতে হবে, আপনার প্রোডাক্ট ইউজ করতে হবে, আপনার রিটেল করতে হবে, প্রতিনিয়ত লিস্টটা বাড়াইতে হবে, আপনার ট্রেনিং গুলা করতে হবে, আপনার ইনভাইট করতে হবে, যোগাযোগ করতে হবে, প্ল্যান শো করতে হবে, ফলো আপ করতে হবে। এই কাজগুলো প্রতিনিয়ত কন্টিনিউয়াস সততার সাথে করতে হবে। আপনার পিছনে কেউ সিআইডি লাগাই দিয়ে রাখে নাই, আপনি নিজেই সিআইডির ভূমিকায় থাকতে হবে। এরপরে সরি, এটা বাংলা ইংরেজি মিলাই আছে, এটা 8 হবে, ঠিক আছে? সব জানতা মনোভাব এবং অহংকার। একটু আগে কে জানি বলছিল, রিমু অপানা কে যেন, যে কিছু শিকার পরেই একটা সব জানতার ভাব চলে আসে, রাইট? ইয়েস অর নো? ম্যাক্সিমাম মানুষের কাছে যে আমি মনে সব জেনে গেছি, আমার কি আরো ট্রেনিং করতে হবে, এই কত ট্রেনিং করছি, আরো কেন করবো? হ্যাঁ,
আপনি যতদিন সাকসেস না হবেন ততদিন করবেন, সাকসেস হওয়ার পরেও করবেন, সাকসেস হওয়ার পরেও করবেন। সো এখানে সব জানতার মনোভাব, যে মনোভাব থাকে যে আমি তো সব জানি, যে কারণে ভিতরে একটা অহংকার চলে আসে। তাইলে এখান থেকে বাঁচতে আমাদের কি করতে হবে? বড় কে বলেন তো? ওই যে পড়ছি না আমরা, আমরা যদি একটু সংক্ষেপে বলি, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। চিল্লাইয়া কি মার্কেট পাওয়া যায় না, রাইট? গুণ থাকতে হয়, সেই বড় হয়। হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলে তারে। যে নিজে বড় হতে চায় তাকে কি বলে? মানুষ ছোট বলে। যে সব জানতা মানুষের সাথে মানুষ কাজ করতে চায় না, মানুষ থাকতে চায় না। আর সব জানতা লোককে কোনো আপলাইনও গাইড করতে চায় না, রাইট? এই জন্য বলা হয় গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। আপনি যদি বোকা হতে পারেন, তার মানে আপনি নিজেকে ছোট মনে করেন না। আপনি একজনের কাছে বোকা হবেন, আপনি শিখার জন্য বোকা হবেন, আপনার হাজার হাজার অ্যাসোসিয়েট বোকা হয়ে শিখে যাবে। সফল হইলে যদি বোকা হইলে সফল হওয়া যায়, চালাক হওয়ার কি দরকার? আমি কিছু জানি না এখন। অনেকের কাছে একটা বিষয় ট্রেনিং করেছে, স্যার এটা আমি করছি। আরে আগলে কদম কিয়া হে ও তো দেখো, সামনের কথাটা কি সেটা তো দেখো। আপনি 10 বার ট্রেনিং করার পরেও আপনার কোনো আপলাইন যদি আবার এই আলোচনা করবে, আপনি এরকম মানসিকতা নিয়ে বসবেন যে আমি প্রথমবার শুনতেছি। কারণ তার পরের কথাটা সে কি বলতেছে সেটা আপনি জানেন না। আপনি বলেন না স্যার এটা আমি শুনছি, এটা আপনি বলছেন, থামেন। তাহলে পরের কথাটা যে সে আপনাকে নতুন দিত, সেই কথাটা কিন্তু আর স্যারের কাছ থেকে আসলো না। তার মানে অনেক সময় আসবে জানা বিষয়েও আবার শুনতে হবে, কারণ পরের কথাটা কি সেটা আপনি জানেন না, পরের ট্রেনিং আলোচনাটা কি সেটা আপনি জানেন না। এই বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে। 9 নাম্বার, সময়ের প্রতি যত্নবান না থাকা। আমরা সময়ের প্রতি যত্নবান নাই, দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাসে চলে যাচ্ছে, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস কি, আমাদের কাজ কি, আমরা কতটুকু আগাইলাম, সেই বিষয়ে আমাদের কোনো কি নেই। এই জন্য এখানে একটা বাণী আছে। আমি সেসব মানুষদের দেখেছি, সালাফাদেরকে দেখেছিলাম, তারা তাদের দিরহাম ও দিনারের অর্থাৎ তাদের টাকার চেয়ে সময়ের প্রতি অনেক বেশি যত্নবান ছিলেন। টাকার চেয়ে সময়ের প্রতি অনেক যত্নবান ছিলেন। সো বন্ধুরা, আমি প্রত্যেকেই বলতে চাই আপনাকে সময়ের প্রতি যত্নবান হবে। ওই যে কথায় বলে না, দিন যায় কথায় তাকে, সময় যায় ফাঁকে ফাঁকে। আপনার এই যে ফাঁকে ফাঁকে সময়গুলো চলে যাচ্ছে, আপনি একবারও টের পান না, একবারও চিন্তা করেন না। এই যে একদিনে 24 ঘন্টা, এটা আপনার জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, কিন্তু এই 24 ঘন্টা আপনি কিভাবে অতিবাহিত করেন সেটার উপরে ডিপেন্ড করে সব। আপনি কোথায় যাবেন? অনেক দূরে যাবেন, আপনি হয়তো অনেক দূরে যাবেন, গন্তব্য অনেক দূরে, কিন্তু দিনের 24 ঘন্টায় কি ভাবছেন, কি করছেন, তার উপর নির্ভর করবে গন্তব্যে পৌঁছতে পারবেন কি পারবেন না। আপনি কালকে কি করছেন সেটার উপরে নির্ভর করেন না, আগামীকাল কি করবেন সেটার উপরে আপনার সাকসেস নির্ভর করেন না। আজকের 24 ঘন্টা আপনি কি চিন্তা করছেন, আপনি কি ভাবছেন, কি কাজ করছেন, এই 24 ঘন্টা কিভাবে অতিবাহিত করছেন, এই 24 ঘন্টাকে যদি মূল্যায়ন না করতে পারেন, আপনি আগামীকালকে কিছুই করতে পারবেন না, আগামীকালকেও কিছু করতে পারবেন না। তার মানে কি আগামীকালকে 24 ঘন্টায় আসবে, 30 ঘন্টার আসবে না। সো বি কেয়ারফুল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা খুবই কি ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে প্রেজেন্ট 24 ঘন্টা আপনি কিভাবে কাটাইছেন, আপনি কতজনকে ইনভাইট করছেন, কতজনকে প্ল্যান শো করছেন, কতজনের সাথে যোগাযোগ করছেন, লিস্টের মধ্যে নতুন 5 জনকে জয়েন করে লিখছেন কিনা, আপনি প্ল্যান শো করছেন কিনা, ফলো আপ আজকে করছেন কিনা, সেটার উপরে ডিপেন্ড করে। আজকে আপনাদের সাথে কালেকশন মানে যোগাযোগ করছেন কিনা, আজকে কোনো ট্রেনিং এ অংশগ্রহণ করছেন কিনা, এটা আজকের উপরে ডিপেন্ড করে, মেন আগামীকালকের উপরে না। আপনি অনেক দূরে যাবেন, লক্ষ কোটি মানে বহুত পথ পাড়ি দিবেন, কিন্তু আজকের দিনটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার জীবনে কালকে বলতে কোনো কথা নাই।
এই 24 ঘন্টাকে প্রত্যেকটা দিনকে যদি আপনি কাজে লাগাইতে পারেন, প্রত্যেকটা দিনের কাজের হিসাব যদি নিতে পারেন, আমি যেই বললাম যেহেতু আপনি নেটওয়ার্ক মার্কেটিং আছেন, যে প্রথম কাজ হচ্ছে আপনার লিস্টে নতুন 5 জনকে অ্যাড করাইছেন কিনা, আপনি লিস্টে নতুন 5 জনকে অ্যাড করাইছেন কিনা, আপনি কয়জনের সাথে 24 ঘন্টায় যোগাযোগ করছেন বা কয়জনকে ইনভাইট করছেন, তারপরে কয়জনকে প্ল্যান শোতে নিয়ে আসছেন, প্ল্যান শো করছেন, তারপরে কতজনকে ফলো আপ দিচ্ছেন। আজকে একটা সাবান বিক্রি করছেন, একটা পেস্ট বিক্রি করছেন, একটা ইনভিগো ফ্রেশনার বিক্রি করছেন, একটা ফেস ওয়াশ বিক্রি করছেন, করতে পারছেন কিনা আজকে এই 24 ঘন্টায় আপনি কি করছেন সেটা বড় ইম্পর্টেন্ট। কারণ আপনার আগামীকাল কিছু হবে না, আগামীকাল কি হবে না, কিচ্ছু হবে না। আমি আবারও বলি এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। প্রতিটা দিন আপনি কিভাবে, এই যে আজকেও আমি একটা পোস্ট দিছি যে আপনি তাই 24 ঘন্টা যা আপনি ভাবেন যা করেন আপনি তাই আছেন। যারা এই 24 ঘন্টাকে ভালোভাবে কাজে লাগায় তাদের ওই দেখেন না আগামী দিনে কমিশন ভালো আছে, পজিশন চেঞ্জ হচ্ছে, ইনকাম বেড়ে যাচ্ছে। ওই 24 ঘন্টা, একদিন, এক সপ্তাহ, এক মাস না। হ্যালো, যেমন এই যে বাংলাদেশের সাথে নিউজিল্যান্ড আবার 5 মনে টি20 ম্যাচ খেলতে আসছে, দেখবেন কি প্লেয়াররা কি বলে, আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি। কি চিন্তা করতেছি? ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি, বলে কিনা, বলে কিনা যে প্রতিটা ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ। সো আজকের কালকে কি হবে, কালকের ম্যাচ কি হবে এই প্ল্যান পরে, আজকের ম্যাচ আমরা জিততে চাই, আজকের ম্যাচ কি করতে চাই, জিততে চাই। সো আপনাকে সেই প্রতিদিন 24টা ঘন্টা কিভাবে পার করছেন সেইটা নিজের কাছে জবাব দিতে আনেন। আপনি প্রতিদিন ওয়ার্ক করেন, প্রতিদিন কাজের রুটিন করেন এবং সেই হিসাবে নিজেকে পানিশমেন্ট দেন যে তুমি এই রুটিন করছো কেন করলাম। আমি এরপরে কাজের শেষে আপনাদের হোমওয়ার্কও আসবো। তারপরে বলা হয় কি, যেটা পিছনে চলে গেছে না, মানে বলো ও অনেক আফসোস করবেন, দূর আগে থেকে যদি 24 ঘন্টাকে এইভাবে কাজে লাগাইতাম, নো, এই টেনশন করা যাবে না। আগে নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। অনেকে আগের সময় কেন যে আগে থেকে কাজটা শুরু করলাম না, কেন যে অমুককে ইনভাইট করলাম না, যদি আগেই টিম 25 শুরু করে দিতাম না। পিছনে যেটা হয়ে গেছে হয়ে গেছে, পিছনেরটা নিয়ে চিন্তা করলে এই যে সামনে 2-4 মিনিট সময় নষ্ট হইলো, এটাই লস। মাথায় অতীতকে নিয়ে ভাইবা বর্তমান সময়কে নষ্ট করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। 10 নম্বর কাজ, কাজের প্রতি বিশ্বাস না থাকা। কাজের প্রতি কনফিডেন্স নাই, লাভ নাই, ভালোবাসা নাই, বিশ্বাস নাই, কাজের প্রতি বিশ্বাস নাই। এই যে একটা মেশিন, এটা মানুষই তৈরি করছে, আবার মানুষই পাট পাট খুলে, কে পারে, যার বিলিভ আছে, বিশ্বাস আছে, যে পাট পাট করে সব খুলে ফেলে আবার জোড়া লাগায়। বলেন তো, ভেস্টিজের স্টার হওয়া, ক্রাউন হওয়া, এই মেশিন খুইলা লাগানোর চাইতে বেশি কষ্ট? হ্যাঁ, এই মেশিনের নাট বল্টু খুইলা লাগানোর চাইতে বেশি কষ্ট না। কিন্তু এই কষ্টের কাজটাও কেউ না কেউ করে, কেন? তার বিলিভ, বিশ্বাস, ইয়েস আমি পারবো, কিন্তু একদিনে পারে নাই। ওই যে পিছন থেকে যে 9টা আলোচনা করে আসছি, সেও তার বিষয় ভিত্তিক জ্ঞান অর্জন করছে, পরিকল্পনা করছে, ধৈর্য সহকারে লেগেছিল, ইয়েস অর নো, তার বেসিক কাজগুলো শিখছে। এই টোটাল ধাপে ধাপে করতে 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 একটা সেলফ কাজের প্রতি একটা কনফিডেন্স আছে যে না, ইয়েস আমি এই কাজটা করতে পারবো। অনেকেরই ধারণা, স্যার হচ্ছে না, আমি কি পারবো, আর সহ্য করতে পারতেছি। কে বলছে আপনি পারবেন না? মানে কাজের প্রতি একটা বিশ্বাস নাই। আরে অনেকে বলে সঠিক কোম্পানি, কোরআন ডিম, সঠিক কোম্পানি হইলে কি হবে, রাস্তা পিচ ডালা হইলে কি হবে, গাড়ি ঘোড়া না থাকলে কি হবে, যদি আপনার পায়ের গিরার মধ্যে শক্তি না থাকে, হাড়ে দম না থাকে, শুধু কোম্পানি সঠিক হইতেই চলবে? আপনিও তো সঠিক ব্যক্তি হইতে হবে, ইয়েস অর নো? শুধু কোম্পানি সঠিক হইলে কি সফল হওয়া যায়? না, আপনিও সঠিক ব্যক্তি হইতে হবে, ওই কোম্পানির, ভেস্টিজের মতো কোম্পানির উপযুক্ত ডিস্ট্রিবিউটর কি না, এটা নিজেকে প্রশ্ন করে। নিজেকেও কোম্পানি শুধু ভালো হইলে চলবে না, কোম্পানি ভালো দরকার, কিন্তু নিজেকেও যোগ্য করে তৈরি করতে হবে যে আমি পারবো, এই কাজটা পারবো, আরো অনেকে পারছে, আমিও পারবো, এটা প্রুভমেন্ট আছে। এই বিলিফটা আপনার কাজের প্রতি থাকা লাগবে, ইয়েস আই ক্যান ডু ইট, এবং আমি অ্যাচিভ করব।
আপনি যেটা বিশ্বাস করবেন সেটা আপনি অর্জন করবেন। আপনি বলেন পারবো না, হচ্ছে না, স্যার চেষ্টা করতেছি, খালি ফেল ফেল। এই যে আপনি নিজেই বলতেছেন ফেল ফেল, তো পাস আসবে কোথায় থেকে? কোথায় থেকে আসবে? আপনি নিজেই বলতেছেন পারবো না, হচ্ছে না, হবে না, লোক জয়েন করে না, না না না, খালি জিকির করতেছেন। স্যার ইনভাইট করি, প্রোডাক্ট পারচেজ করে না, প্রোডাক্ট পারচেজ করলে কাজ করে না, ফোন ধরে না, না না, একদিনও তো বলেন না স্যার 10 জনকে ইনভাইট করছি, 2 জনে সাড়া দিয়া ফেলছে। কেন এইভাবে বলতে পারেন না? স্যার মাত্র 10 জনকে ইনভাইট করছি, 2 জন জয়েন করে ফেলছে, একজন জয়েন করে ফেলছে না। স্যার 10 জনকে ইনভাইট করছি, 8 জন না করে দিছে, মাত্র 2 জন জয়েন করছে। তাহলে ঘটনাটা কি ঘটলো? আপনি সেটা না এর মধ্যে রয়ে গেলেন, কিন্তু এটাকে পজিটিভ বলছেন, মাত্র 10 জনকে ইনভাইট করছি, তার মধ্যে 2 জন জয়েন করে ফেলছে। ওয়াও! এখানে না আসে নাই। কি আসে নাই? স্যার মজার বিষয় কি জানেন? 20 জনকে জয়েন করাইছি, 15 জনে প্রোডাক্ট পারচেজ করছে, মাত্র মাত্র 2 জনে কাজ করে না। মজার বিষয় হচ্ছে এই 15 জনের মধ্যে 5 জন কাজ শুরু করে দিছে, 2 জন কাজ শুরু করে দিছে অ্যাক্টিভ। তার মানে কি? তার মানে কি ওই যে 95% লোকের থেকে এই লোকগুলো আলাদা হয়ে গেছে, শূন্য আলাদা হয়ে গেছে, তারা আপনার হীরার টুকটুক, কিন্তু আপনি না, আরে মাত্র 5 জন কাজ শুরু করছে। তার মানে কি আপনি বলেন প্রোডাক্ট পারচেজ করে না, ইনভাইট করে না, মানুষ রেসপন্স করে না, না 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 না, এই জিকির বন্ধ করেন। আপনার স্বপ্নগুলা কিল হয়ে যাচ্ছে, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। এই না না জিকির থেকে বাইরে আসেন। আপনি ইয়েস, আপনি পারবেন, হচ্ছে, যেটা হচ্ছে সেটা নিয়ে কনফিডেন্টলি কি থাকেন, সেটা নিয়ে কনফিডেন্টলি করতে থাকেন। তার মানে আপনি প্রতিদিন এই কাজটা প্র্যাকটিস করবেন, প্রতিদিন এটা প্র্যাকটিস। আই ওয়ান্ট ডু ইট, তারপরে কি আই ক্যান ডু ইট, হ্যাঁ, আই ওয়ান্ট টু ডু ইট, তারপরে এরপরে আসবে হাউ ডু আই ডু ইট, কিভাবে করব, তারপরে কি আই উইল ট্রাই টু ডু ইট, হ্যাঁ আমি চেষ্টা করব, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, ইয়েস আই ডিড ইট, ডু ইট, কি হয়ে যাবে? তার মানে প্রতিদিন আপনার এই প্র্যাকটিসটা করতে হবে, প্রতিদিন কি এই প্র্যাকটিসটা করতে হবে, যে এখান থেকে স্টার্ট করবেন, এখানে যায় কি রাইট, যে আপনি পেরেছেন, আপনি পেরেছেন, ইয়েস অর নো? সো এই প্র্যাকটিসটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, যে না হচ্ছে, হবে, হচ্ছে, এই তো আসতেছে তো, আরে মাত্র সোশ্যাল মিডিয়ায় শুরু করলাম, মাত্র না 2 মাস গেল, আগামী 6 মাস যাক না, ঘটনা কি ঘটে যাবে, রাইট? বিষয়গুলো আপনাকে কি করতে হবে, অনুবাদন করতে হবে, মাথায় রাখতে হবে। 11 নাম্বার, নিজের প্রতি বিশ্বাস না থাকা। এটা তো এতক্ষণ তো বললাম কাজের প্রতি, এখন কিসের প্রতি? নিজের প্রতি। কাজের প্রতিও আস্থা লাগবে, নিজের প্রতিও বিশ্বাস লাগবে, যে আই ক্যান ডু ইট, আমি পারবো, আমি পারবো, আমি কি করব, পারবো। কারণ কি যখন আপনি বলেন আমি পারবো না, অনেক সময় কি কোনো ওয়েবসাইটে ঢুকলে অ্যাপসে ঢুকলে পাসওয়ার্ড ভুল দেখা দিলে কি বলে, হ্যাঁ এরর, কি বলে, বলে কি না, হ্যাঁ? যখন আপনি বলেন পারবো না, আপনার ব্রেনের সফটওয়্যার কি বলে, এরর, নো বিলিফস ফাউন্ড। তার মানে আপনি যে পারবেন সে বিলিফ, বিশ্বাস ওইসব মাথার মধ্যে খুঁজে পায় না। আপনি যখন বলেন যে আমি পারবো, আমার দ্বারা হবে না, আপনার যখন বিলিফটা থাকে, সেলফ কনফিডেন্স না থাকে, তখন আপনি যখন কোনো একটা কাজ করতে চান, সে ইরোর ওই জায়গায় ব্রেনে ইরোর দেখায় যে নো বিলিফ ফাউন্ড। তার মানে বিলিফের ব্রেনের মধ্যে কোনো বিশ্বাস কি পাচ্ছে না, কনফিডেন্স, আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে না। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে মোবাইলে অনেক সময় গুলে দেখলেন না, ওয়েবসাইটের লিংক যদি ভুল হয়, কোনো কিছু হয়, তারপরে কি বলে, প্রথমে ইরোর লেখা আসে, তারপরে কি ওই যে দেখবেন, আপনি যদি অন্যজনের আইডি দিয়া আপনার আইডিতে চেক করতে যান, নো ডাউনলাইন ফাউন্ড, বলে কিনা, হ্যাঁ, যেটা আপনার ডাউনলাইনে নাই। সেম আপনি যখন কোনো কাজ করতে চান সেলফ কনফিডেন্স ছাড়া, আত্মবিশ্বাস ছাড়া, তখন আপনার ব্রেনের মধ্যে এরকম একটা বিষয় কি নাড়া দেয়, যে ইউরোর নো বিলিফ ফাউন্ড, যে আপনার ব্রেনের, আপনার ভিতরে কোনো বিশ্বাস নাই, বিলিফ নাই, সো আপনি সাকসেস হবেন না। আপনি কি হবেন না, সাকসেস হবেন না। কারণ সাকসেস হওয়ার জন্য যে প্রথম যে বিষয়টা সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস দরকার, সেটাই আপনার ব্রেনের মধ্যে নাই। তাইলে আপনাকে কি করতে হবে, এটা ডাউনলোড করতে হবে। বিলিভ ইন ইউরসেলফ, বিলিভিং ইউরসেলফ। এজন্য বলা হয় দা ইজ দা ফার্স্ট সিক্রেট টু সাকসেস,
বিলিভিং ইউরসেলফ ইজ দ্য ফার্স্ট সাকসেস। যে আপনি পারবেন, আপনি যখন বিশ্বাস করবেন, এটাই সফলতার প্রথম পদক্ষেপ, সফলতার জন্য প্রথম বিষয়, প্রথম সিক্রেট, যে আপনি বিলিভ করবেন, সেলফ কনফিডেন্স আপনার ভিতরে থাকবে, সেটাই কি সফলতার প্রথম সূত্র। 12 নাম্বার বিষয়, সেটা হচ্ছে কি সঠিক মনোভাবের অভাব। সঠিক মনোভাবের অভাব। এই যে দেখেন বৃক্ষটা দেখতেছেন, বিশাল বড় বৃক্ষ, এটার মূল গাছটা হচ্ছে কি স্কিল, মূল গাছটা হচ্ছে কি স্কিল, আর শিকড় গুলা হচ্ছে প্রপার অ্যাটিটিউড। শিকড় গুলা হচ্ছে কি, এখন আপনি খালি অ্যাচিভমেন্ট খুঁজেন, না স্কিল ডেভেলপমেন্ট করেন, না প্রপার অ্যাটিটিউড ডেভেলপমেন্ট করেন, না স্কিল ডেভেলপমেন্ট, না কি সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তাইলে ফল আসবে কোথায় থেকে? ফল আসবে কোথায় থেকে? রেজাল্ট আসবে কোথায় থেকে? একটা প্রপার দৃষ্টিভঙ্গি দরকার। এতক্ষণ যে 12টা বিষয় নিয়ে আলোচনা করলাম, এই সবগুলার এই অ্যাটিটিউডের মধ্যেই পড়ে, সঠিক মনোভাবের মধ্যেই পড়ে। আপনি যদি সঠিক মনোভাব পোষণ করেন, তাইলে সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তাইলে এই 11টা বিষয়ের সমন্বয়ে আপনার এই 12 নাম্বার অপশন চলে আসে। 11টা কাজ ঠিক ঠিক মতো করা মানে, ফলো করা মানেই আপনার প্রপার অ্যাটিটিউড। শিকড়ের মধ্যে কি ডাললেন? পানি ডাললেন। আর যখন শিকড়ের মধ্যে পানি ডালবেন, তখন আপনার শিকড় থেকে গাছটা কি হবে? এটাকে বলা হয় স্কিল। আপনার অ্যাক্টিভিটি শুরু হবে, আর যখন অ্যাক্টিভিটি শুরু হবে, তখনই আপনি অ্যাচিভমেন্ট ফল পাবেন। সো আগে শিকড়ের নজ দেন, নিজের মানসিকতা, নিজের দৃষ্টিভঙ্গি, নিজের মনোভাব, সঠিক মনোভাব পোষণ করেন যে বেস্টিজ এমন একটা কোম্পানি, বেস্টিজের এমন প্রোডাক্ট, বেস্টিজের এমন মার্কেটিং প্ল্যান সিস্টেম, যেখানে আমি সাকসেস হতে পারবো, আমি সফল হতে পারবো, সেই মানসিকতা আপনাকে পোষণ করতে হবে। সো বন্ধুরা, আমি যেটা বললাম, attitude is a little thing that makes a big difference. আপনার মানসিকতা, দৃষ্টিভঙ্গি একটা ছোট্ট বিষয়, কিন্তু এই ছোট্ট বিষয়টাকে আপনার এই ছোট্ট বিষয়টাকে বড় বড় পরিবর্তন নিয়ে আসে। এই জন্য বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং বা মানুষের সাকসেসের পিছনে 97% হচ্ছে অ্যাটিটিউড, আর 3% 97% হচ্ছে দৃষ্টিভঙ্গি, মনোভাবের ফসল, আর 3% হচ্ছে টেকনিক, নলেজ, আপনি কত কিছু জানেন সেটার উপরে। কিন্তু আমরা 97% এর খোঁজ খবর নাই, খালি ওই 3% নিয়ে টানাটানি, যে কাজ করি, প্রোগ্রাম করি, এটা করি, সেটা করি। তার মানে আমি প্রত্যেকে যেটা বলবো, এই 12টা বিষয়ের সমন্বয়ে, 11টা পিছনের সমন্বয়ে কি অ্যাটিটিউড। এই প্রত্যেকটা কাজ সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে করার নামই হচ্ছে কি সঠিক মনোভাব পোষণ করা। এই 12টা কাজ প্রপার ওয়েতে কমপ্লিট করা। সো তারপরে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে একটা অ্যাকশন প্ল্যান আছে, যেটাকে বলা হয় ক্রিক, যেটা প্রতিনিয়ত আপনাকে করতে হবে, একজন নেটওয়ার্কিং লিডারকে করতে হয়। সি তে হচ্ছে কমিউনিকেশন, প্রতিনিয়ত আপলাইনের সাথে, ডাউনলাইনের সাথে, কোম্পানির সাথে, সিস্টেমের সাথে কমিউনিকেশন রাখা, যোগাযোগ রাখা। আর তে হচ্ছে রিলেশন, আইতে হচ্ছে ইনফরমেশন, সবার সাথে রিলেশন মেইনটেনেন্স করা। আইতে হচ্ছে কি ইনফরমেশন। আমরা অনেক সময় মেসেজ দিই, খালি ফরওয়ার্ড করি, পয়রাও দেখি না। আপনাকে ইনফরমেশন গ্যাদার করতে হবে, রাইট? এই পৃথিবীতে সেই তত বেশি শিক্ষিত, সেই তত বেশি বড়, যার কাছে ইনফরমেশন বেশি আছে। সিতে হচ্ছে কমিটমেন্ট, নিজের সাথে কমিটমেন্ট, আপলাইনের সাথে কমিটমেন্ট, ডাউনলাইনের সাথে কমিটমেন্ট, কোম্পানির সাথে কমিটমেন্ট, কাজের সাথে কমিটমেন্ট, সাকসেসের সাথে কমিটমেন্ট। হ্যাঁ, আমি এটা শুরু করছি, শেষ করব। তার মানে এই বিষয়টা আপনাকে মেইনটেনেন্স করতে হবে, রিলেশন, কমিউনিকেশন রাখতে হবে, রিলেশন ধরে রাখতে হবে, ইনফরমেশন, কমিটমেন্ট, এই 4টা বিষয়ের সমন্বয় হচ্ছে অ্যাকশন। সো বন্ধুরা, আমি যেটা বলতে চাই যে ওয়ার্ল্ড উইন 4 মাসের যে ডিজিটাল ওয়ার্কশপে বিশেষ করে যারা আছেন, তাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, কিছু নিয়মের কথা বলা হয়েছিল। এরপরে ধাপে ধাপে আমি অন্য আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে কি ফেসবুক প্রোফাইল প্রফেশনাল করা, ওয়ার্কশপের প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করতে হবে। আমাদের এটা সেকেন্ড ক্লাস গেল, যেটা আমরা সবার মাঝে ওপেন করে দিছি।
মূল মিটিং ছাড়াও সপ্তাহে গ্রুপ ক্যাপ্টেনের সাথে একটি মিটিং এ অংশগ্রহণ করতে হবে করা। তারপরে হচ্ছে কি প্রতিটি মিটিং এ যা হোমওয়ার্ক দেওয়া হবে কোনো অজুহাত ছাড়াই সেই সময় মতো সেই কাজগুলা করে জমা দেওয়া। প্রতি মাসে মিনিমাম 40 পিবির প্রোডাক্ট এমআরপি দামে বিক্রি করতে হবে, রিটেল করতে হবে। আজকের আলোচনায় যেটা ছিল। তারপরে কি ছিল, 4 মাসে মিনিমাম 50,000 টাকা ইনকামে যাওয়ার নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যে 4 মাসে মিনিমাম 50,000 টাকা ইনকামে যাওয়া হবে। তারপরে কি ওয়ার্ল্ডউইন ডিজিটাল টিম মেসেঞ্জার গ্রুপের মেসেজগুলো প্রতিনিয়ত ফলো করতে হবে এবং গ্রুপের কোনো সিক্রেট মেসেজ অন্য কোনো গ্রুপে দেওয়া যাবে না। সেটা ছিল কি ওয়ার্ল্ডউইন গ্রুপের রুলস। আমাদের কিছু হোমওয়ার্ক ছিল, যেটা মাসিক হোমওয়ার্ক, যে কাজটা করতে হবে, যেটা ছিল কি গেস্ট লিস্ট 300 থেকে 500 জনের করতে হবে, 100 বাছাই লিস্ট করতে হবে। প্রতিদিন নতুন করে 5 জনের নাম যুক্ত করতে হবে লিস্টে, প্রতিদিন নতুন করে 5 জনের নাম যুক্ত করতে হবে। প্রতিটি অনলাইন সেমিনারে 2 জন গেস্ট রাখতে হবে, প্রতিদিন মিনিমাম যে কোনো অনলাইন সেমিনারে 2 জন গেস্ট রাখতে হবে। সপ্তাহে 2 জনকে মিনিমাম 40 পিবিতে স্পন্সর করতে হবে। প্রতি সপ্তাহে 25 পিবির প্রোডাক্ট খুচরা বিক্রি করতে হবে। তার মানে প্রতি সপ্তাহে 7 দিনে মাত্র 25 পিবির প্রোডাক্ট যদি আপনি খুচরা সেল করেন, মাসে 100 পিবি আপনার কনসিস্টেন্সি হয়ে যেতে পারে। ইফ ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। তারাই এই কাজটা করবে যাদের স্বপ্ন আছে বেস্টিজ থেকে তার স্বপ্নগুলা বাস্তবায়ন করবে। এবং আমাদের ওয়ার্ল্ডউইন গ্রুপের রেগুলার কিছু হোমওয়ার্ক আমি দেওয়া আছে, যেটা প্রত্যেকটা লিডার এই হোমওয়ার্ক গুলা করতে পারে। সেটা হচ্ছে কি প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা প্রশিক্ষণ গ্রহণ করা, হোক ইউটিউবে, অনলাইনে, জুমে, যে কোনো ভাবে ফিজিক্যালি। গেস্ট লিস্ট প্রতিনিয়ত আপডেট করুন, প্রতিদিন মিনিমাম 2 জনকে ইনভাইট করুন। এটা হচ্ছে এভারেজ পিপলের জন্য যে টার্গেটটা দেওয়া, এবং ডায়েরিতে তাদের বিস্তারিত লিখে রাখুন। সপ্তাহে মিনিমাম 5 জনকে প্ল্যান শো করুন, প্রসপেক্টের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করুন। তারপরে উপরের 5টি কাজ নিজে নিয়মিত করুন, টিমে ডুপ্লিকেশন করুন। সপ্তাহে 200 পিবির টার্গেট নিয়ে কাজ করুন। এটা হচ্ছে আমাদের রেগুলার সকলের জন্য কি ওয়ার্ক। সো আমি যে বিষয়গুলা বলবো আমার আলোচনার এখানেই শেষ। আমরা সবাই কি বলে কি আমরা সবাই একটা হতে পারি, সফল, আত্মপ্রত্যয়ী এবং আনন্দিত। প্রেস্টিজে কাজ করতে পেরে সবাই সফল, আত্মপ্রত্যয়ী এবং আনন্দিত। কারণ আপনি যদি আগেই নিজেকে সফল ব্যক্তি ডিক্লারেশন দেন, তখনই আপনার জীবনে সফলতা আসবে, সাকসেসফুল আসবে। সো বন্ধুরা, আজকের আমার আলোচনা এইখানে শেষ পর্যায়ে। আমি যেই 12টা বিষয় নিয়ে আলোচনা করলাম, যে সফল ব্যক্তির প্রথম আলোচনায় ছিল কি ব্যর্থ ব্যক্তিরা ব্যর্থতাকে তাদের মাথার বোঝা ভাবে, ব্যর্থতাকে মাথার কিভাবে বোঝা হিসাবে নিয়ে নেয়। আর সফল ব্যক্তিরা সেই প্রবলেম গুলাকে, সেই ফেল গুলাকে সিঁড়ি বানায়া উপরে উঠতে থাকে। সো এই 12টা বিষয় যদি কারেকশন করে, বিশেষ করে 4 বেসিক, এই বেসিকটা যদি আমরা সবাই ঠিক করতে পারি, আমাদের ব্যবসা কেউ দাবায় রাখতে পারবে না। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের আলোচনা এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।